সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1092তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো নোয়াখালীর ছেলে আবু তাহেরের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতিশোধমুখর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মুখ লুকিয়ে 2 বছর করে যাচ্ছে মেয়ের জামাইয়ের সংসার, এক শাশুড়ি। এই গল্পটা আবু তাহেরের জীবনের এরকম একটা গল্প যে মানুষটা তার লাইফে, আমরা গ্রামের ভাষায় অনেকেই কথা বলি না যে গাছে মাছে ভেজাল লাগাই দিছে, এরকমভাবে বলি না যে গাছে মাছে ভেজাল লেগে গেছে, ঠিক এরকম বিষয়টা যে এই লোকটা এইরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, মানে তার জীবনে সে এমন একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, এখান থেকে বাঁচার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। যদি সে নিজেকে বাঁচাতে যায় তার পরিবার মরে যাবে, যদি পরিবারকে বাঁচাতে যায় তাহলে নিজের জীবন শেষ হয়ে যাবে। ঠিক সাগরের মধ্যখানে দাঁড়িয়ে, সাগরের মধ্যখানে হাবুডুবুর মধ্যে থেকে সে তার জীবনের গল্পটা আমাকে লিখেছে এবং কিভাবে সে পারে উঠতে পারে, কিভাবে তার জীবনের এই কঠিন সমস্যা থেকে সমাধা পেতে পারে, এজন্যই তার গল্পটা আমাকে বলা। এজন্য সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই আবু তাহেরের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আবু তাহেরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু তাহের, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একজন ভাই আর ছোট একজন ভাই সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 3 ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরের কোনো এক প্রত্যন্ত গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমরা যে এলাকাতে থাকি ওই এলাকাতে আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমাদের গ্রামীণ যে বড় বাজার আছে ওই বাজারে আমার বাবা একজন নামকরা ব্যবসায়িক। বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটার সহ আমার বাবার অনেক বড় একটা মুদির দোকান আছে। ছোটোবেলা থেকে আমি অনেক আদর এবং ভালোবাসার মাঝে বড় হই। আমি পড়াশোনা অনেক বেশি মনোযোগী ছিলাম। ছোটোবেলা থেকে বই পড়া এবং বই পড়ার প্রতি আমার অনেক বেশি আকর্ষণ ছিল। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই। পরিবারের মেজো ছেলে হিসাবে আমার বাবা মা ভাই বোন সবার মধ্যখানে আমার জীবন কাটে। সবাই আমাকে অনেক বেশি আদর ভালোবাসে। এমন করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। বড় হওয়ার পরে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। আমার এসএসসি রেজাল্ট আউট হয়ে আমি খুব ভালো রেজাল্টে এসএসসি পাস করি এবং এসএসসি পাস করার পরে আমি তখন কলেজে ভর্তি হই এবং কলেজে ভর্তি হওয়ার পরেই আমাদের এলাকাতে একটা নামকরা কলেজে আমি ভর্তি হই। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে আমার ভিতরে কেমন জানি একটা অন্য ধরনের মানসিকতা ঢুকে যায়। অন্য ধরনের মানসিকতা বলতে পড়াশোনার চেয়েও আমি রাজনীতিটাকে একটু বেশি পছন্দ করতে শুরু করি। এক পর্যায়ে আমি আমাদের কলেজেরই রাজনীতির ছাত্রদের দলের একটা পদ আমি তখন নিয়ে নিই এবং সেই পদে আমি তখন খুব ভালোভাবে রাজনীতি করতেছি। আমাদের কলেজটা রাজনীতির জন্য অনেক বিখ্যাত ছিল, কারণ নোয়াখালী আমাদের এই কলেজটা খুব নামকরা একটা কলেজ ছিল। দেখা যায় রাজনীতি করতে করতে আমার প্রচুর পরিমাণে শত্রু হয়ে গেছে, বিভিন্ন সাইডে শত্রু জমে গেছে। এরকমভাবে শত্রু জমতে হঠাৎ করে আমরা একটা গ্রুপের সাথে, রাব্বি একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের ছেলেদের সাথে আমাদের একদিন অনেক বড় একটা মারামারি হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ওই ধাওয়া পাল্টা দেওয়াতে অনেকেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে বা অনেকে আঘাত খায়, অনেকে ইনজুরি হয়। এবং ওই রাব্বি গ্রুপের রাব্বি কিন্তু মূলত পড়াশোনা করতো, পড়াশোনার পাশাপাশিও কিন্তু রাস্তার মধ্যে চিন্তায় ডাকাতিও করতো। এরকম অনেক রেকর্ড বা প্রমাণ আমার কাছে আছে। তো রাব্বি গ্রুপের রাব্বির সাথে আমার কলেজে যখন মারামারি হয়, মারামারি হওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ করে রাব্বির লাশ পাওয়া যায় হাইওয়ে রোডের পাশে, ঢাকা চিটং হাইওয়ে রোডের পাশে রাব্বির লাশ পাওয়া যায়। এবং মৃত রাব্বিকে ওখানে পাওয়ার পরে তখন আমাদের রাব্বির যে ফ্যামিলির মানুষরা ছিল তারা সবাই বলল সপ্তাহখানিক আগে আমার গ্রুপের সাথে রাব্বির গ্রুপের একটা মারামারি হয়েছে, সেই মারামারির সূত্র ধরে হয়তো আমি রাব্বির জন্য কিছু একটা করছি বা আমি রাব্বিকে মেরে ফেলছি। এরকম করে তখন আমাদের যে লোকাল থানা ছিল সেই থানাতে আমার নামে একটা হত্যা মামলা দায়ের করা হয়। রাব্বি মারার পর হত্যা মামলা দায়ের, এটা আমাদের খুব আলোচিত একটা হত্যা ছিল। রাব্বিকে আসলে কে হত্যা করেছে এটা আমি সঠিক আজও জানি না, কিন্তু সেই হত্যা মামলায় আমাকে তখন ফাঁসিয়ে দেওয়া হয়। এবং আমাকে ফাঁসি দেওয়ার পরে এবং আমি তখন পড়াশোনা ছেড়ে দিয়ে তখন কলেজ থেকে পালিয়ে যাই। শুধু আমি নয়, আমার গ্রুপের যারা ছিল সবাই আমরা কলেজ থেকে পালিয়ে যাই। কলেজ থেকে পালিয়ে আমি তখন আমার নানুর বাড়ির এক আত্মীয়, আমার নানুর বোনের বাড়িতে চলে যাই। ওনার বাড়ি ছিল ফেনীতে। আমার নানুর বোনের বাড়ি আমার ছোট নানুর বাড়ি ফেনীতে যাই এবং ফেনীতে গিয়ে ওখানে আমি আত্মগোপন করি। বাট যাদের সাথে আমাদের মারামারি হয়েছিল তারা ছিল সরকারি দলীয় লোক এবং সরকারি দলীয় লোক হওয়ার কারণে দেখা যায়
যে প্রচুর পরিমাণের পুলিশ তখন পাগলা কুত্তা হয়ে আমাকে খুঁজতে থাকে। এমন একটা অবস্থা হয়ে যায় যে আমার ওই নানুর বোনের বাড়ি থেকে একদিন রাত 2টা বাজে পুলিশ আমাকে অ্যারেস্ট করে ফেলে। তো রাত 2টা বাজে আমাকে ওখানে গিয়ে অ্যাটাক করে এবং আমাকে অ্যারেস্ট করার পর আমাকে আমাকে আমার থানায় নিয়ে যায়। তো আমার আব্বা আবার অনেক চতুর মানুষের ছিল যে আর কি, যেহেতু ব্যবসা বাণিজ্য করতো, অনেক বড় বড় মানুষের সাথে আমার আব্বার লিঙ্ক ছিল। অনেক ধরনের উকিল বা বিভিন্ন ধরনের বড় বড় রাজনীতিবিদদের সাথে আমার আব্বার সম্পর্কটা অনেক ভালো ছিল। সেই সুবাদে আমার আব্বা তখন করলো কি, আমার আব্বা তখন মামলা দায়ের করলো উল্টা আমাকে যখন দেলে নিয়ে যায়, আমার আব্বা তখন উকিল ধরে প্রায় দীর্ঘ 2 বৎসরের মতো এই মামলা লড়তে থাকে। 2 বৎসরের পরে আমাকে আমার আব্বা জেল থেকে বের করে আনে এবং ওই সময় দেখা গেল যে আমাকে যে বের করে আনে, আমার নামে কোনো রকমের অপরাধ ওরা ধরতে পারেনি। শুধু আমার নামে সন্দেহজনক মার্ডার মামলা করেছে, কিন্তু রাব্বি মারার পিছনে বা রাব্বি মারা যাওয়ার পিছনে আমাকে কোনোভাবে কোনো ক্ষেত্রেও ওনারা প্রমাণ করতে পারেনি যে রাব্বি হত্যার পিছনে আমি কোনোভাবে দায় আছি। আমার মোবাইল নেটওয়ার্ক ট্র্যাকিং করা থেকে শুরু করে আমি কোথায় ছিলাম, রাব্বি হত্যাতে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। যাই হোক, এটা আল্লাহই ভালো জানে রাব্বি কীভাবে মারা গেছে। তবে রাব্বির অতীত রেকর্ড আছে যে রাব্বি রাস্তায় ডাকাতি করতো। আমাদের এলাকার মানুষের সন্দেহ হয়তো ডাকাতি করতে গিয়ে গণপিটুনি খেয়ে রাব্বি মারা যায় এবং পোস্টমর্টেমেও এরকম রিপোর্টে আসে যে রাব্বি অনেক আঘাত খেয়ে মারা গেছে। তো 2 বছর পরে আমার আব্বা তখন আমাকে রাব্বি হত্যা মামলায় বেকসুর খালাস দেয়, আমাকে বের করে আনে থানা থেকে, জেল থেকে। বেরিয়ে আসার পরে তখন আমার পড়াশোনা শেষ এবং বাবা মা সবাই আমার উপরে খুব ক্ষিপ্ত, খুব রাগান্বিত যে আমি ছোটোবেলা থেকেই প্রচণ্ড রকমের মেধাবী ছিলাম, পড়াশোনার প্রতি অনেক টান ছিল, আগ্রহ ছিল, এবং কেন আমি কলেজে যাওয়ার পরে রাজনীতির মধ্যে ঢুকে গেলাম, রাজনীতি কেন করলাম। আমার আব্বা আমাকে বারবার মানা করছিল, আমার বড় ভাই আমাকে মানা করছিল এবং আমার যে ছোটো ভাই আছে ও আমাকে বারবার বলতো যে ভাইয়া রাজনীতি করার প্রয়োজন নেই, আমার বোনেরা মানা করলে। বাট আমি আসলে কারো কোনো নিষেধ শুনি নাই, সবার নিষেধকে ওভারটেক করে, সবাই নিষেধকে ডিনাই করে আমি এই রাজনীতি পেশাটার মধ্যে ঢুকে পড়ি বা রাজনীতি করতে শুরু করি। এই জন্য পরিবারের মানুষগুলো আমার উপরে খুব রাগান্বিত হয়ে যায়। তখন থেকে আমি বাসার মধ্যেই থাকি, ঘর থেকে বেরোই না, বেশিরভাগই ঘরের মধ্যে থাকি। যেহেতু একজন মার্ডার মামলার আসামি ছিলাম, বাড়ির মধ্যে থাকি, রাজনীতি ফাজনীতি সব কিছু ছেড়ে দিই। তখন আমার কিন্তু ছোটোবেলা থেকে একটা অভ্যাস ছিল বই পড়া। আমি প্রচুর বই পড়তে পছন্দ করতাম, বিশেষ করে উপন্যাস, ধরেন বিভিন্ন গল্প কাহিনী, এইগুলো পড়তে আমার খুব ভালো লাগতো, যে মানুষের জীবনী, এগুলো আমি খুব পড়তাম এবং ছোটোবেলা থেকে এটার প্রতি খুব বড় আমার আগ্রহ ছিল। তো যখন আমার বাইরে বের হওয়া বন্ধ হয়ে গেল, পড়াশোনা বন্ধ হয়ে গেল, বন্ধুবান্ধবের সাথে মিশা বন্ধ হয়ে গেল, আড্ডাবাজি বন্ধ হয়ে গেল, তখন আমি একগোড়া হয়ে গেলাম এবং একগোড়া হয়ে যাওয়ার পরে আমি তখন প্রচুর পরিমাণের বই পড়তে শুরু করি। ধরেন আমি একদিন যাচ্ছি লাইব্রেরিতে, আমি 5টা 7টা 10টা পর্যন্ত বই একসাথে কিনে নিয়ে আসতাম এবং রাত জেগে আমি উপন্যাস পড়তাম। এরকম করতে করতে আমার জীবন থেকে আরও প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে যায়। এরকম করে ঘরবন্দি থাকতে থাকতে একটা পর্যায়ে আমি জানি কেমন হাঁপিয়ে উঠতেছিলাম, মানে আমার মনে হচ্ছিল যেন আমি মরে যাবো, আমার নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। মানে অনেকটা ঝামেলা হওয়ার পরে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি সব কিছু থেকে বেরিয়ে যাব, এই সব কিছু থেকে বেরিয়ে আমি নতুনভাবে কিছু একটা করার চেষ্টা করব। হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। আমি যে লাইব্রেরি থেকে বই আনতাম, ওই লাইব্রেরিটা ছিল আমাদের এলাকাতে যে হাই স্কুল আছে, যে হাই স্কুলে আমিও পড়াশোনা করেছিলাম, ওই হাই স্কুলের হচ্ছে একটা লাইব্রেরি এবং ওই লাইব্রেরিটা অনেক পুরনো একটা লাইব্রেরি। তো যিনি লাইব্রেরির মালিক, উনি চিন্তা করলো যে লাইব্রেরিটা বিক্রি করে দিবে। তো লাইব্রেরি যখন উনি বিক্রি করবে, আমার তখন মানে ইচ্ছা হলো যে আমি এই লাইব্রেরিটা চালাবো। যেহেতু আমার বই পড়ার অনেক ইচ্ছা, আমি প্রতি মাসে অনেক টাকার বই কিনি, তাহলে লাইব্রেরি যদি আমি কিনে ফেলি, আমি সেখানে বই আনবো, বই পড়বো, বই বিক্রি করব। এই ইচ্ছাটা তখন আমার মাথায় জাগার পর আমি তখন বিষয়টা মাকে বললাম যে মা, আমাদের হাই স্কুলের পাশে একটাই তো লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটা বিক্রি করে দিবি, আমি এটা কিনতে চাই, বইয়ের দোকানটা আমি কিনবো, বইয়ের দোকানটা আমি চালাবো। এখন আমার মা করলো কি, আব্বাকে তখন জানাইলো, না আব্বাকে জানানোর পর আব্বা মুহূর্তের মধ্যে অনেক রেগে গেল যে না, ওরে দিয়ে কোনো কিছু হবে না, ও এখন বইয়ের দোকান দিবে, লাইব্রেরি খুলবে, এরপরে দেখা যায় আবার ওর যেরকম পুরনো পোলাপাইন আছে এগুলোকে আবারও ডাকবে, সংঘবদ্ধভাবে আবারও একত্রিত হবে, আবারও রাজনীতি ফাজনীতি এগুলো করবে এবং সর্বোপরি ওর জীবন ও নিজের হাতে শেষ করবে, আমিও আমার জীবন শেষ করব। আমার আব্বা কিন্তু আমাকে জেল থেকে ছুটি আনতে অনেক লক্ষ টাকা আমার আবার খরচ করতে হয়েছে, অনেক কাঠগড় পুড়িয়ে অনেক কষ্ট করে কিন্তু আব্বা আমাকে জেল থেকে বের করে আনে। এই জন্য আমার আব্বার মনের ভিতরে এই ভয়টা কাজ করে যে আজকে ও আবার যদি এখানে বইয়ের দোকান খোলে, ওর পুরনো বন্ধুবান্ধবরা আবার আসবে, সবার সাথে আবার দলবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে, এরপরেও আবারও এরকম রাজনীতি করতে শুরু করবে। কিন্তু ভাই সত্যিকার অর্থে আমার ভিতরে আর পুনরায় রাজনীতি করা বা রাজনীতির লাইনে ঢোকা কোনো রকমের নেশার আমার মাথায় ছিল না। আমি সম্পূর্ণভাবে এই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি যে আমি আর কখনোই রাজনীতি করব না, এবং রাজনীতি নামক ওই রাজনীতি কথাটাই আমার মাথা থেকে আমি ঝেড়ে ফেলি। যতভাবেই আমার মা আমার আব্বাকে বুঝাইলো যে তুমি একটু বোঝার জন্য ট্রাই করো, ওরে কিছু টাকা দাও, কিন্তু কোনোভাবেই আব্বা আমাকে কোনো টাকা দিল না। এবার আব্বা টাকা না দেওয়ার পরে আমার মা তখন করলো কি, গোপনে আমার মায়ের কিছু গয়নাগাটি ছিল, কিছু জমানো টাকা ছিল, মা আমাকে তার জমানো টাকাগুলো দিল, গয়নাগাটিগুলো দিল।
আমি বললাম যে মা এগুলোর প্রয়োজন নাই, তুমি আমাকে এগুলো দিও না, আমি লাইব্রেরি খুলবো না, মানা করি। কিন্তু তারপরেও মা আমাকে বলে যে না আমি এটা তোকে দিলাম, তুই টাকাগুলো নিয়ে যা এবং তুই এটা দিয়ে তুই একটা বইয়ের দোকান খোল, কারণ ঘরের মধ্যে বসে থাকতে থাকতে তুই কেমন জানি একটু অন্যরকম হয়ে যাচ্ছিস, আমি আর এটা নিতে পারতেছি না। দেন হচ্ছে তুই একটা দোকান খোল, আমার কাছে অনেক ভালো লাগবে যে তুই ব্যবসা বাণিজ্য করবি, নিজের পায়ে দাঁড়াবি, তোর বাবা তোকে আর অকর্মাক বলে গালি দিবে না, এটা আমার কাছে খুব ভালো লাগবে। সো সেই ক্ষেত্রে আমি তোকে বলি যে তুই লাইব্রেরিটা খোল। এবং সর্বোপরি মায়ের ওই গয়না বিক্রির টাকা, মায়ের জমানো টাকা দিয়ে আমি তখন ওই বইয়ের দোকানটা, দ্যাট মিনস লাইব্রেরিটা আমি কিনি। তো বইয়ের দোকানটা কেনার পরে আমি প্রচুর পরিমাণে বই পড়তাম। আমি একটা ছেলে রাখি আমার দোকানে, তো ও আসলে দেখা যায় ওই সব কিছু দেখাশোনা করতো, বই আনা থেকে শুরু করে, বই বিক্রি করা থেকে শুরু করে, ক্যাশের হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছুই ও করতো। আমার কাজ হচ্ছে সকালে যাইতাম এবং কবির মতো আমি গামছা গায়ে দিয়ে হাঁটতাম, মানে চাদর পরে হাঁটতাম এবং গিয়ে নতুন নতুন বই আসতো, নতুন নতুন বই পড়তাম। এটাই ছিল আমার নেশা। আমি বইয়ের দোকানে বসতাম শুধুমাত্র বই পড়ার জন্য। এরকম করতে করতে আমি প্রায় 1.5 বছরের মতো ওই দোকানটা চালাই। ওই সময় আমার বয়সও অনেক অংশে বেড়ে যায়, বয়সটা অনেক বাড়ে, কিন্তু বিয়ের সাথে নিয়ে আমার পরিবারে আমার কোনো চিন্তা ভাবনা নেই, কারণ আমার বড় ভাই এখনও বিয়ে করে নাই। তো কেউ আসলে ওরকমভাবে পরিবারে সেটেল না আর কি। আমার আব্বা আমাদের বিয়ের সাথে নিয়ে কোনো মাথা ব্যথা না। আর তা তো আমি তো অলরেডি মামলা টামলা খাইছি, আমি পরিবারে অনেক মান সম্মান নষ্ট করছি আমার আব্বার, এই জন্য আমার পরিবার আমাকে নিয়ে খুব একটা ভাবতেছে না। এমন করতে করতে একদিন একটা ছেলে আমার দোকানে, মানে যারা আমি কাজে রাখছি, ও আমারে বলতেছে ভাই বন্যা নামের একটা মেয়ে অনেকগুলো বই নিল, আজকে টাকা দিবে, কালকে টাকা দিবে, এরকম বলে বলে আমাকে টাকা দেয় না, আর এখন মেয়েটাকে অনেক দিন ধরে আমাদের দোকানে আশেপাশে দেখতে পাচ্ছি না। আমি ওরা বলছিলাম কিন্তু কাউরে বাকি না দেওয়ার জন্য, আমাকে বলছিলাম নগদ টাকা আমাদের বিক্রি হলে হবে, না হলে সমস্যা নাই, তুই কাউরে বাকি দিবি না, বাকিতে আমি বই বিক্রি করবো না। তাই আমি ওর খুব ধমক দিলাম যে তুই বাকিতে বই দিলি কেন, আমি তো তোকে বাকিতে বই দিতে বলি নাই, তুই কেন দিলি। এইভাবে ওর সাথে রাগারাগি একটা পর্যায়ে আমার বলে ভাই এখনও তো ক্লাস বসে নাই, এখনও তো সবাই মাঠে হাঁটাহাঁটি করতেছে, এখন আমি একটু যাই, আমি মেয়েটাকে ধরে নিয়ে আসি। আমি বললাম তুই কি থানার দারোগা যে তুই গিয়ে মেয়েরে ধরে নিয়ে আসবি, তুই যা মেয়েরে বুঝে শোনায় টাকা নিয়ে। এই বলে আমার দোকানের ছেলেটারে আমি তখন পাঠাই দিলাম। ও তখন কী করলো, মেয়ের কাছ থেকে টাকা আনার জন্য গেছে। এখন টাকা আনার জন্য যাওয়ার পরে ও আর ফিরে আসতেছে না, ক্লাস বসে গেছে। হঠাৎ করে স্কুলের যে দপ্তরি ছিল, দপ্তরি আমার কাছে আসছে, মানে আমার দোকানে আসছে। আইসা আমরা বলতেছে তাহির ভাই আপনারে প্রধান শিক্ষকে স্কুলে যেতে বলছে। যখন আমার এটা বললো যে আমাকে প্রধান শিক্ষককে স্কুলে যেতে বলছে, তখন আমার আর বুঝার বাকি ছিল না যে আমার দোকানের ছেলেটা ওখানে একটা ঝামেলা লাগাই দিছে। যদি ঝামেলা না লাগাবে তাহলে তো আমাকে স্কুলে দপ্তরে ডেকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, বা প্রধান শিক্ষক আমাকে ডাকবে কেমন করে। যেমন কথা তেমন কাজ। পরে আমি ওই দোকানে গেলাম, মানে গেলাম, লাইব্রেরিতে গেলাম। যাওয়ার পরে দেখি যে ঠিকই ওরে ধরে রাখছে, স্কুলের শিক্ষকরা, দপ্তরিরা সবাই মিলে আটকায় রাখছে। পরে আমি গেছি, যাওয়ার পর আমি স্যারের সাথে বললাম যে স্যার কী হয়েছে। পরে আমাকে বলল ও তোমার দোকানে চাকরি করে না। আমি বললাম যে হ্যাঁ আমার দোকানে কাজ করে। তা বলে ও আমাদের ক্লাস 8-এর একটা মেয়েরে হাত ধরে টানাটানি করছে, এখন তুমি এটার বিচার করো। আমি বললাম যে স্যার মেয়েটার কাছে ও টাকা পাইতো, এই মেয়েটা আমাদের বইয়ের দোকান থেকে অনেকগুলো বই আনছিল বাকিতে, টাকা দেয় না এবং টাকা না দেওয়ার কারণে ও টাকা চাইতে আসছে। তো প্রধান শিক্ষকের কথা হচ্ছে টাকা চাইতে আসছে ভালো কথা, কিন্তু টাকা চাইতে এসে আমার স্কুলের মেয়ের গায়ে কেন হাত দিবে, এটা তো হতে পারে না। ও আমার স্কুলের মেয়ের গায়ে হাত দিছে, মেয়ের হাত ধরে টানাটানি করছে। সো এটা আমাদের অনেকটা মাইন্ডে লাগছে, এটার এখন বিচার হবে, এরকম করে বলতেছে। পরে আমি আমার স্কুলের শিক্ষককে বললাম যে স্যার দেখেন আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের স্কুল থেকেই এসএসসি পরীক্ষা দিয়েছি এবং এখানে দোকানদারি করি, তো আমার দিকে তাকিয়ে এবারের মতো ওরা মাফ করে দেন। এরপরও স্যার বললো যে ওকে 50 বার কানে ধরে উঠবোস করতে হবে। ওকে 50 বার অফিস কক্ষের ভিতরে কানে ধরে উঠবোস করাইলো এবং 50 বার উঠবোস করানোর পরে ওকে আমার সাথে দিয়ে দিল। তা আমার সাথেও পাঠিয়ে দিল, আমার সাথে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে দেন আমি তো তখন আমার দোকানে থাকতেছে বা আবার থাকতেছে। এই তারই 2 দিন পরে যখন ও আমার দোকানে আসে, দোকানে থাকার ঠিক 2 দিন পরে হঠাৎ করে আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে রনি 2 দিন কি 1 দিন পর আমার খেয়াল নাই, যেদিন ওই ঘটনা তার পরের দিনে মনে হয় চেয়ারম্যানের ছেলে রনি আমার দোকানে এসে পোলাপাই নিয়ে এসে হুড্ডু মরে পিটাইতে আসে, মানে আমার দোকানের কর্মচারীটারে। এখন পিটাইতেছে দেখা আমি তখন গিয়ে তুললাম চেয়ারে, রনি ওরা মারো কেন, মানে ওকে মারেন কেন, রনি আমার থেকে একটু সিনিয়র হবে বা আমার সমবয়সী হবে। তো ও আমারে বলতেছে ও আমার স্কুলের কোন মেয়ের গায়ে হাত দিছে। পরে আমি বললাম যে আরে মেয়ের গায়ে হাত দিছে, ও তো 50 বার কানে ধরে উঠবোস করছে, সারাটা ওরে শাস্তি দিছে। বলে না এটা কিসের শাস্তি, ওরা আমি মেরে ফেলবো, দোকান থেকে বের করে ফেলবে এমন একটা অবস্থা। পরে আমার বড় ভাই আসছে, বড় ভাই কোত্থেকে জানি দেখছে যে দোকানের ভিতরে হুড্ডুম ঝামেলা হইতেছে, বড় ভাই তখন আসছে। আসার পরে বড় ভাই বললো কী হয়েছে, আমি বললাম যে ভাই এই ঘটনা। ওরা আমার বড় ভাই রনিরে বলতেছে, আমার বড় ভাই তখন কী করলো, চেয়ারম্যানরে কল দিছে। চেয়ারম্যানরে কল দেওয়ার পরে চেয়ারম্যান তার ছেলেরে কল দেয়
এবং চেয়ারম্যানের তার ছেলেরে কল দিলে পরে চেয়ারম্যানের ছেলে তখন চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমি আমার দোকানের কর্মচারীরা তখন বলতেছি, কিরে ভাই, আমি তো আসলে মানিটা নিয়ে বুঝলাম না, এখানে ঘটনাটা কী ঘটলো। পরে আমারে বলে, ভাই আপনি জানেন না। আমি বললাম যে তুই মেয়ের গায়ে হাত ধরে টান দিছিস, স্কুলের শিক্ষকরা তোরা অপমান করছে, তোরা কান ধরে উঠবস করাইছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু রনি কেন এখানে আসবে? এখানে রনির স্বার্থটা কোথায়? কেন রনি এসে তোকে আমার দোকানে মারবে? পরে আমার দোকানের ছেলে বলতেছে, ভাই জানেন না, রনি ওই মেয়েরে ভালোবাসে, মানে ওই মেয়ের গার্লফ্রেন্ড হচ্ছে, মানে ওই মেয়ের বয়ফ্রেন্ড রনি। পরে আমি বললাম, মেয়েটা কোন ক্লাসে পড়ে? বলো ভাই ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ, ক্লাস 8-এ পড়ে, তা রনি তো অনেক সিনিয়র একজন পার্সন, তার রনির সাথে এই মেয়ের প্রেমের সম্পর্ক কি? পরে আমি বললাম যে আচ্ছা, মেয়েটারে আমার একটু দেখাইস তো, এই মেয়ে নিয়ে এত কাহিনী, রনি এই মেয়েরে ভালোবাসে, আবার এই মেয়ের তুই হাত ধরে টান দিছিস, মেয়ে আবার আমার কাছ থেকে বাকিতে অনেক টাকার মাল নিয়ে গেছে, এই মেয়েরও তো আমার দেখার খুব ইচ্ছা রে ভাই, আমি একটু এই মেয়েটারে দেখবো, তুই আমার একটু এই মেয়েটারে দেখাইস। এই কথা বলার পরে ও আমার সবসময় বলি, কিরে মেয়েটা আসছে? বলে না। এইভাবেই 2-3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, মানে প্রায় 3-4 দিন পরে একদিন হলো কি, একটা মেয়ে হঠাৎ করে আমার দোকানে আসছে এবং আমার দোকানে এসে মানে কেমন যেন একটু উগ্র মেজাজি, এবং মেয়েটার দিকে আমি তাকাই দেখলাম যে খুবই সুন্দরী একটা মেয়ে, দেখে শুনে মনে হচ্ছে অনেকটা বড়, মানে অনেক সিনিয়র লেভেলের, মানে স্কুলে পরে এরকম মনে হয় না, বোরকা পরে আসছে, আমি খুব বড়। পরে আমার বলতেছে, টাকাগুলো রাখেন তো। 1200 না জানি 1300 টাকা ছিল, বলতেছে টাকাগুলো রাখেন। তো আমি বললাম যে কি আপনি কিছু নেবেন? আগে মাল নেন, এরপরে টাকা দেন। বলেন আপনি টাকাগুলো রাখেন। পরে টাকাগুলো আমাকে দিল। দেওয়ার পরে মেয়েটা বেরিয়ে যাচ্ছে। ওই সময়ে আমার দোকানের যে কর্মচারী ছিল ও তখন দোকানে ঢুকতেছে, দৌড়ে এসে আমরা বলতেছে, তাহির ভাই কী হয়েছে, এই মেয়ে এখানে আসছে কেন? আমি বললাম, এই মেয়ে তো টাকা দিয়ে গেল, এই মেয়ের কাছে কি তুমি টাকা পাইতা? বলে, ভাই আপনি এই মেয়েরে চিনছেন? আমি বলি, না চিনি না তো। বলে, এই তো সেই মেয়ে, যে মেয়ের জন্য স্কুলে আমাকে প্রধান শিক্ষকে 50 বার কানে ধরাইছে এবং এই মেয়ের জন্য চেয়ারম্যানের ছেলে এসে আমাকে দোকানে মারছে, এটাই তো সেই মেয়ে। আমি তখন চিন্তা করলাম, ওরে বাপ রে বাপ, তার মানে ঘটনা এই জায়গায়। এই মেয়েকে দেখলে কখনোই কেউ বলবে না যে এই মেয়ে স্কুলে পড়াশোনা করে এবং ক্লাস 8-এ পড়ে। ওকে দেখলে বলবে যে, সবাই বলবো ইন্টারমিডিয়েট শেষ করে ফেলছে, ইউনিভার্সিটিতে পড়ে, স্বাস্থ্যগত অনেক ভালো, স্বাস্থ্য অনেক ভালো এবং লম্বা ফর্সা, মানে একদম সর্বদিক থেকে খুবই পারফেক্ট সুন্দরী একটা মেয়ে। আমি তখন চিন্তা করলাম যে চেয়ারম্যানের ছেলে তো তাইলে এই কারণে মানে এরকম একটা ঘটনা ঘটলো। যাই হোক, এই মেয়েটাকে ওখানে দেখলাম। আমি কেন জানি এই মেয়েটাকে আমার দোকানে একটা নজর দেখার পরেই আমার ভিতরে কী হয়েছে জানি না, আমি জীবনে তো ইউনিভার্সিটি মানে কলেজে পড়াশোনা করছি, অনেক ধরনের সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু এই মেয়েটাকে দেখার পরে আমার ভিতরে ভাই কেমন জানি একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেল। মানে একটা নজর দেখে এই মেয়েটার চোখের চাহনি, মুখের রাগ, মানে একদম রাগে লাল হয়ে আছে, খুবই সুন্দরী চেহারা, সব কিছু দেখে এক কথায় মেয়েটাকে আমার অনেক ভালো লেগে গেল। মানে আমি তাকে দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। এবং লাগার পরে আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে সময়গুলো কাটাইতে আসি। তো এই মেয়েটার আমার দোকানে আসে না, আমার দোকানে না আসতে পরে আমার দোকানের ওই ছেলেটাকে, মানে লাইব্রেরিতেও যে কাজ করতো, ওরে আমি তখন দোকান থেকে বাদ দিয়েছি বলতে ওকে আমার আব্বার দোকানে পাঠাইছি। আবার যে মুদি দোকান আছে, আব্বার মুদি দোকানে পাঠাইছি এবং আব্বার মুদি দোকান থেকে আমি আরেকটা ছেলে নিয়ে আসছি, নম্র ভদ্র, আমার লাইব্রেরির জন্য। তো এরকম করে কয়েকদিন কাটার পরে একদিন মেয়েটা আমার দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তো জানি মেয়েটার নাম ছিল বন্যা। পরে আমি ডাক দিলাম, ও বন্যা, শোনো এদিকে আসো। ডাক দেওয়ার পরে সে বলে, আপনার দোকানে আমি যাবো না। আমি বললাম, ধুরো, আমার আগের দোকানদারের ছেলেটা নাই, ওরে বিদায় করে দিয়েছে তোমার জন্য, আসো কথা আছে। পরে ও আসছে। আমি বললাম, ভালো আছো? বলে, হ্যাঁ ভাইয়া ভালো আসছে। ও কোথায় লম্পটটা? আমি বললাম যে, ওর তো বিদায় করে দিছি, তুমি আমার দোকানে আসো না, আমার দোকান থেকে মালটাল কিনো না, তুমি নাকি বাজারে লাইব্রেরি থেকে বইপত্র কিনো, এই জন্য ওরা বাদ দিয়ে দিছি। পরে আমার বলে, ভাইয়া জানেন আপনার দোকানের ছেলেটা কত খারাপ, ওরে আপনি ভালো মনে করেন, ও আসলে ভালো না। মানে এক গাদা বিচার আমার ছেলেটার নামে দিয়ে গেল। পরে আমি বললাম, ভালো কথা, তো সব কিছুই ঠিক আছে, তো তোমার একটা কথা জিজ্ঞেস করবো? বলে, হ্যাঁ আজকে তো ভাইয়া ক্লাস বসে যাইতেছে, আমি আরেকদিন আসবো, তখন কথা বলবে। এই বলেছে মেয়েটা তখন চলে গেল। এবারও মাঝে মাঝে আমার দোকানে আসতো, বসতো, বইটই কিন্তু আমার সাথে খুব অল্প দিনের ভিতরে খুব ক্লোজ একটা সম্পর্ক মেয়েটার হয়ে যায়। যখন সম্পর্কটা মোটামুটি ক্লোজে হয়ে যায়, একদিন আমি মেয়েটার জিজ্ঞেস করলাম, আমি বললাম, বন্যা কিছু মনে করো না, আমি তো তোমার বয়স অনেক সিনিয়র হবো, তা তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবা? পরে বললে, হ্যাঁ ভাইয়া বলবো। আমি বললাম, তোমার সাথে আমাদের চেয়ারম্যানের ছেলে রনির কোনো সম্পর্ক আছে? তা আমারে বলে, ভাইয়া ও আমার খুব পছন্দ করে এবং আমার পিছনে অনেক ঘুরে, আমাকে বিরক্ত করে, কিন্তু বিশ্বাস করেন ওরে কি ভাল লাগে বলেন? ও গাঞ্জা খায়, ও নেশা করে, এরকম নেশা করে একটা ছেলেরে আমি বিয়ে করব? এটা তো কখনো হতে পারে না। ওরে আমার ভাল লাগে না, কিন্তু আমাকে অনেক বিরক্ত করে। আমি বললাম, কথাটা সত্যি তো? ও বলে, হ্যাঁ ভাইয়া একদম সত্যি। তাই আমি বললাম, তুমি কি বাসায় ফোন ইউজ করো? বলে, ফোন ইউজ করি না, আমার আম্মার মোবাইল আমি ইউজ করি, আমার আম্মার মোবাইল আমার কাছেই থাকে। আমি বললাম যে, তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, তোমার আম্মার নাম্বার দিয়ে আমার কল দিও।
মানে আমি এই মেয়ের সামনাসামনি তারে কোনো কথা বলতে সাহস পাচ্ছিলাম না, মানে ভয় পেইতেছি এবং কেন জানি নিজের মাঝে একটা লজ্জাবোধ কাজ করতেছে। এই জন্য আমি কোনো কিছু বললাম না। আমি বললাম, তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে যাও অ্যান্ড আমার সাথে তুমি পরে কথা বইলো, মানে আমাকে রাতে ফোন দিও। এই বলে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। মেয়েটার আমার ফোন দিল না, প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেল। মেয়েটার আর দেখিও না, আমার দোকানের সামনেও আসে না, ফোনও দিল না। এইভাবেই 2-3 দিন পরে আরেকটা মেয়ে দিয়ে আমি বন্যারে তখন মানে আমার লাইব্রেরিতে ডাকাই। তো আসার পরে আমি বললাম, কী ব্যাপার বন্যা, তুমি না বললা যে আমাকে ফোন দিবা, 3 দিন হয়ে গেল, তুমি আমাকে ফোনও করো না, আমার দোকানের সামনেও আসো না, ঘটনা কি? পরে আমার বলো, ভাইয়া ঘটনা হয়েছে কি জানেন, আপনি যে কাগজে আমাকে নাম্বারটা লিখে দিয়েছেন আমি নাম্বারটা হারাই ফেলছি। আমি তখন বললাম, হারাই ফেলছো সত্যি? বলে হ্যাঁ। ঠিক আছে, তোমার হাত দাও। ওর হাতগুলো খুব ফর্সা ছিল, মানে অনেক সুন্দরী ছিল, হাতগুলো একদম মোটা মোটা ছিল, অনেক সুন্দর ছিল। আমি বলে, আজকে তোমার হাতে নাম্বার লিখে দিব। এরপরে আমি ওর হাতের আপনার কবজির উপরের অংশে আমি তখন আমার ফোন নাম্বারটা লিখে দিলাম এবং লিখে দিয়ে বললাম, আজকে তো হারানোর কোনো সুযোগ নেই। ও বলে, আমি হাত দিয়ে ফেলবো। এমন খবরদার হাত দেবো না, কিন্তু নাম্বার কিন্তু রাখবা। পরে আমার বলে, আচ্ছা ঠিক আছে, নাম্বার রাখবো। এই বলে তখন চলে গেল। ওই দিন চলে গেল এবং চলে যাবার ওই দিন রাতের বেলায় প্রায় রাত্র 10:30টার দিকেও আমাকে কল দিছে একটা নতুন নাম্বার থেকে। কল দেওয়ার পর আমি তখন রিসিভ করলাম। আমি বললাম যে কে? বলে, আমি বন্যা। আমি বলি, ও আচ্ছা, হাতে নাম্বার দিলে, নাম্বার লিখে দেওয়ার কারণে ফোন দিলে। এবং ওই মেয়েটা কল করাতে আমি অনেক খুশি হয়েছি ভাই, মানে এত খুশি হয়েছি যেটা বলে বোঝাতে পারবো না। আমার মনটা আনন্দে ভরে গেল। আমি তার ফোনের জন্যই অপেক্ষা করতেছিলাম। পরে জিজ্ঞেস করলাম যে, বন্যা ভালো আছো? বলে, হ্যাঁ ভালো আছি। কী দিয়া ভাত খাইলা? এটা দিয়া ভাত খাইলাম। এবং সেদিন আমি তার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে ওর প্রতি আমার এক ধরনের একটা মায়া ভালোবাসা জন্মে গেল, যেটাকে ভালো লাগা থেকে ভালোবাসা বলে। এমন করতে করতে এরপরে মাঝে মাঝে ও আমার দোকানে আসতো। আমার দোকানে এসে বইপত্র, কলম, কাগজ এটা ওইটা নিয়ে যাইতো। আমি ওর কাছ থেকে কোনো টাকা নিতাম না এবং দুপুরবেলা আমার দোকানে এসেও একসাথে আমরা নাস্তা করতাম এবং অনেক সময় দুপুরে আমি হোটেল থেকে খাবার নিয়ে আসতাম গরুর মাংস দিয়ে, এটা ওইটা দিয়ে। ও আমার সাথে একসাথে খাইতো, আমাকে লোকমা ধরে খাওয়াই দিত। মানে আমাদের দুজনের মাঝে একটা মিষ্টি প্রেমের মধুর সম্পর্ক শুরু হয় এবং সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। ক্লাস 8 থেকে ও তখন ক্লাস 9-এ ওঠে এবং ক্লাস 9-এ প্রায় 1 থেকে 1 বছরেরও বেশি সময় ধরে ওর সাথে আমার রিলেশনটা চলতে থাকে। 1 বছরেরও বেশি সময় ধরে চলে এবং আমার দোকানে যে ছেলেটা আছে ওই কিন্তু সব কিছু দেখতো, যে বন্যা আমার দোকানে আসে, আমার সাথে একসাথে খাবার খায়, আমি ওরে খাবার খাওয়াই দিই, ও আমারে খাবার খাওয়াই দিই, আমাদের দুজনের মাঝে একটা গভীর রিলেশন। তো আমার দোকানের ছেলেটা একদিন দুপুরবেলা ও গেছে হচ্ছে বাজারে, মানে বড় বাজারে গেছে, ওখান থেকে মাল আনার জন্য। আমরা তো বড় বাজার থেকে বইপত্র আনি ওখান থেকে। অ্যান্ড ওইখান থেকে ও কী করলো, মাল টাল কিনে আমাকে ফোন দিছে। তখন আমি লাইব্রেরিতে, তখন সময় সম্ভবত আপনার দিনের 2টা থেকে 2:30টার মতো বাজে। আমাকে ফোন দিয়ে বলতেছে যে, তাহির ভাই আপনি কি দোকানে? আমি বললাম হ্যাঁ। বলে, আপনার গার্লফ্রেন্ড বন্যা কই? তো বন্যা, আমি বললাম আজকে তো বন্যারে দেখি নাই, বন্যা মনে আজকে আসে নাই। তো বলে, বন্যারে আমি কোথায় দেখছি জানেন? আমি বলে, কোথায় দেখছো? বলে, বন্যারে আমি দেখছি আমাদের চেয়ারম্যানের ছেলে রনির সাথে একটা মার্কেটে হাঁটতে। আমি তখন বললাম, কি বললা তুমি, রনির সাথে? বলে, হ্যাঁ রনির সাথে মার্কেটের মধ্যে হাঁটতেছে, আমি দেখছি, মনে হয় শপিং টপিং করবে, এমন একটা অবস্থা। আমি, তোমারে দেখছে? বলে, না আমারে দেখে নাই। আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তোমার না দেখলে তুমি চলে আসো। ও তখন চলে আসছে। ভাই তখন এত কষ্ট লাগছে বলে বুঝাতে পারবো না। রাতের বেলায় আমি ওরে কল দিছি, ওর নাম্বার আমি কল দিতাম, ও রিসিভ করতো। মোবাইল ও বলে ওর মায়ের কাছে থাকে, কিন্তু রিসিভ করতো সবসময়, ওই কল রিসিভ করে। পরে আমারে বলে, হ্যাঁ কেমন আছো? আমি বললাম, ভালো আছি, তুমি কোথায়? বলে, আমি তো বাসায়। আমি বললাম, আজকে স্কুলে আসলা না কেন? ও বলে, ও জানো আমার এত জ্বর আসছে, আমি জ্বরের কারণে না বিছনা থেকে উঠতে পারি না, কথা বলতে পারি না, খাইতে পারি না, আমার খুব খারাপ অবস্থা। আমি বললাম, তুমি আজকে কোথাও গেছিলা? বলে, না কোথাও যাইনি তো, কেন? আমি বললাম, না কোথাও গেছিলে কিনা? ও বলে, না রে বাবা, আমি সকাল থেকে বিছনা থেকেই উঠতে পারি না, আমি বিছনা থেকে কোনোভাবে আমার মাথা উঠাইতে পারি না, আমি সকাল থেকেই বিছনার মধ্যে পড়ে আছি, আমি কোথাও যাই নাই, আমি বাসায়। তো ও বলতেছে, আজকে না আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না, আমার না মাথা অনেক ব্যথা করতেছে, আমার শরীর অনেক খারাপ লাগতেছে, আমি রেখে দিই। এই বলে ভাই ও তখন ফোনটা কেটে দিল এবং ফোনটা কেটে দেওয়ার পরে ভাই আমার ভিতরে তখন মনে হচ্ছে তুফান চলতেছে, যে ওর আমি এত ভালোবাসলাম, ওর জন্য এত কিছু করলাম, ওরে আমি আজকে প্রায় 1-1.5 বছর মতো ওর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম এবং ও আমার সাথে এই কাজটা কেন করলো? ওকে শপিং করে দিতাম, জুতা কিনে দিতাম, কাপড় চোপড় কিনে দিতাম, যখন যেটা খাইতে যেত খাওয়াইতাম এবং স্বর্ণের একটা আংটি ওকে আমি হাতে পরাই দিছি। মানে এত কিছু যে মানুষটার জন্য করলাম, এই মানুষটা আমার সাথে এরকম বেইমানি কেন করলো? তো বন্যা হচ্ছে ওর মা, ওর মায়ের একমাত্র মেয়ে। ওরা হচ্ছে মূলত থাকে ওর নানু বাড়িতে, এটাও নানুর বাড়ি। ওর বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে ওর মা তখন ওর নানু বাড়িতে চলে আসে এবং নানু বাড়িতে আসার পরে ওর নানুর বাড়িতে ওর মা অংশ পায় ওর নানার কাছে। সেই অংশের মধ্যে ঘর বাড়ি তোলে এবং ওর মায়ের, ওর বাবার কিছু টাকা পয়সা ছিল, ওর বাবা মারা যাওয়ার পরে কিছু টাকা পয়সা থাকে, ওই টাকা পয়সাগুলো দিয়ে ওর মা এখানে সেখানে লাভের উপরে লাগাইছে, ওভাবে ভালোই চলতেছে।
পরে আমার এত কষ্ট হইতেছে, আমি সারাটা রাত ভাই একটা ফোঁটা ঘুমাইতে পারি নাই। মানে আমি ওকে এত ভালোবাসি যেটা বলে বোঝাতে পারবো না। এর পরের দিন হলো কি, ও কলেজে মানে স্কুলে আসছে, ক্লাস 9-এ পড়ে, বুঝেন ছোট্ট একটা মেয়ে, অবশ্যই দেখলে ছোট্ট বলবেন না, কিন্তু ক্লাসের হিসাব করলে ছোট। পরে আসছে, আসার পরে দুপুরে আমি তখন খাইতে আসছি, ও তখন আসছে আমার এখানে, আইসা বলতেছে জানো আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আজকে একটু জ্বরটা ভালো হয়েছে। তো আবার ওর সাথে আমার অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে, কিন্তু আমার লাইব্রেরির পিছনে রুম আছে, আমি এগুলো বলতে চাই না এখন, অনেক কিছু হয়েছে ওর সাথে আমার। তো এরপরেও আমাকে লোকমা ধরে খাওয়াই দিতেছে, মানে নিজের হাতে লোকমা ধরে খাওয়াইতে আসে, এবং খাওয়ানোর সময় আমার ভাই মনের অজান্তেই তখন কান্না চলে আসে। মানে কান্না করতেছি যে ও কালকে এরকমভাবে চেয়ারম্যানের ছেলে রনির সাথে হাঁটলো, এখন আমার সাথে অভিনয় করতেছে, আমাকেও খাওয়াই দিতেছে। মানে কান্না ধরে রাখতে পারি নাই, কান্না করে দিছি। পরে আমার বলতেছে যে তাহের কান্না করতেছো কেন, খাও। আমি বললাম যে আমি খেতে পারবো না, আমার ভাল লাগতেছে না। ও বলে কেন খাইতে পারবো না কেন, কী হয়েছে? ও তখন উঠে চলে যাচ্ছে, মানে চলে যাবে আর কি, মন খারাপ করে আমি খাইলাম না কেন। যখন উঠে যাবে আমি ওর হাতটা ধরলাম, ধরে আমি বলতেছি যে বন্যা বসো, তোমার সাথে আমার একটু কথা আছে। পরে আমার বলতেছে কী কথা? আমি বললাম যে বন্যা তুমি তো আমাকে ভালোবাসো, বাসো না? ও আমাকে বলো অনেক ভালোবাসি, ভালো না বাসলে তো আমি মানে তোমার জন্য এত কিছু করতাম না। আমাকে স্কুলের কত ছেলেরা পছন্দ করে, রাস্তাঘাটে অনেকেই পছন্দ করে, আমি তো কারো প্রেমে সাড়া দিলাম না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বয়স অনেক সিনিয়র, তারপরেও ভালোবাসছি। আমি বললাম বন্যা তুমি তোমার মাথায় হাত দিয়ে আমাকে একটা সত্যি কথা বলবা? ও আমাকে বলে হ্যাঁ বলবো। আমি বললাম তুমি কি চেয়ারম্যানের ছেলে রনিকে ভালোবাসো? ও মাথা থেকে হাতটা নামিয়ে বলতেছে এ কথা তোমারই কে বললো? এটা তুমি কোত্থেকে জানলা? তুমি আমাকে সন্দেহ করো? আমি বললাম না, সন্দেহ না। তুমি কালকে রনির সাথে অমুক মার্কেটে গেছিলা, ওখান থেকে জামা কাপড় কিনে আনছো, শপিং করছো? ও তখন নিচের দিকে মাথা দিয়ে আছে। আমি বললাম আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো। ও আমাকে বলে দেখো তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে আমার কাছে মনে হয় যেখানে তো সন্দেহ থাকে সেখানে সম্পর্ক ভালো থাকে না। আমি গেলাম, আমার ক্লাস বসে যাবে, আমার এখন টাইম নেই, ও টিফিনের সময় আসে, এ কথা বললো তখন চলে গেল। এবং এরপরে ও আর আমার সামনে পড়ে না, আমাদের লাইব্রেরির দিকেও আসে না, স্কুলে আসে, স্কুল থেকে সোজা চলে যায়, আমার এখানে আর আসেই না। ওই সময়টাতে আমি ওকে এত ভালোবাসি, মানে এত পরিমাণের ওকে ভালোবাসি যে আমি ওকে ছাড়া পুরো পৃথিবী অন্ধকার দেখতেছি। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ঠিকমতো লাইব্রেরি চালাইতে পারি না, একদম পাগলের মতো হয়ে গেছিলাম, উন্মাদ পাগলের মতো হয়ে গেছিলাম। এমন করতে করতে ও আর আমার সাথে কথাই বলে না। ধরেন রাস্তার মধ্যে দেখলাম যে বন্যা কথা বলতেছে, ও আমাকে কথা বলে না, মানে আমাকে স্কিপ করে চলে যায়, আমাকে ডিনাই করে, অবহেলা করে। এবং এরই মাধ্যমে আমি জানতে পারছি যে ও চেয়ারম্যানের ছেলে রনির সাথে প্রেমের সম্পর্কে জড়িত আছে, এবং রনির সাথে গভীর প্রেমের সম্পর্কও ভালো আছে, মানে খুব ভালো একটা অবস্থানের মধ্যে আছে। তো যতই আমি ওর পিছনে ঘুরতেছি আমি কিন্তু কোনোভাবে ওকে ঘৃণা করতে পারি না। একটা মানুষের প্রতি একটা মানুষের ঘৃণা আসে না, ওর প্রতি ভাই কোনোভাবেই আমার ভিতর থেকে কোনো ঘৃণা আসে না, শুধুমাত্র ভালোবাসা আসে। ওকে আমি ভালোবাসি এবং ওর সাথে আমি সারা জীবন থাকবো, শুধু এই জিনিসটাই আমার মনে জাগতেছে, আদার্স আর কিছুই না। পরে ভাবলাম যে কী করা যায়, কোনোভাবেই তোকে আমি মন থেকে সরাইতে পারতেছি না, কোনোভাবেই সম্পর্ক থেকে আমি 1% পর্যন্ত দূরে সরতে পারতেছি না। সময় যত সামনের দিকে যাচ্ছে ওর প্রতি আমার আবেগ, ইমোশন, ভালোবাসা ঠিক ততটাই বাড়তেছে, কোনোভাবেই ওর কাছ থেকে আমি সরতে পারতেছি না। এমন করতে করতে একদিন হলো কি, বিকালবেলা আমি লাইব্রেরি খুলে বসে আছি, বসে বসে কান্না করতেছি। এমন সময় দেখলাম যে বন্যার মা, ওনার নাম হচ্ছে বাবনা, মানে ভাবনা খালা, বন্যার মা, উনি দেখলাম যে বাজার করতেছে, মানে আমার বাজার করতেছে। বাজার করতে করতে এক মনে হয় 1000 টাকার একটা নোট ভাঙাবে, বা ওই নোটটা ভাঙানোর জন্য তখন আমার দোকানে আসছে। ওর বন্যার আম্মা কিন্তু আমাকে আগ থেকে চিনতো, মাঝে ওর সাথে ভালো সম্পর্ক। পরে আমার বলে তাহের তোমার কাছে 1000 টাকার ভাঙতি আছে? আমি বললাম আন্টি আসতো তো দেন। পরে 1000 টাকা ভাঙিয়ে দিলাম, উনি বাজার করে চলে যাচ্ছে। পরে আমি ডাক দিলাম আন্টি একটু আমার দোকানে আসবেন, আমার সাথে একটু কথা আছে। এমনি উনি আমাকে দেখলে খুব ভালোভাবে আমার সাথে ব্যবহার করতো, অনেক সুন্দর কথা বলতো। উনিও যে অনেকটা ইয়াং ছিল এমন না, যে ওনার মেয়ে আর উনি মনে হতো যেন ছোটো বোন আর বড়ো বোন, এমন আর কি। ওনারও খুব কম বয়সে বিয়ে হয় এবং একটা মেয়ে হয়ে যাওয়ার পরেই স্বামী মারা যায়, এরপর উনি আর ওখানে থাকে না, এখানে চলে আসে। তো উনিও এখন অনেকটা, মানে বলতে গেলে অনেকটা ইয়াং। পরে আমি বললাম যে আন্টি আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলে হ্যাঁ বলো না। আমি আন্টি আসলে কীভাবে বলবো আমি তো বুঝতে পারতেছি না। আমি তখন আর আমার কথা বললাম না, আমি বললাম যে আপনার মেয়ে বন্যা চেয়ারম্যানের ছেলে রনির সাথে সম্পর্ক আছে, এটা কি আপনি জানেন? উনি আমাকে বলে হ্যাঁ জানি তো। আমি বললাম তো জানার পরেও আপনি কেন কোনো কিছু বলেন না? আপনি জানেন না যে রনি কতটা খারাপ, ও নেশা করে, খারাপ পথে চলে এবং খারাপ মেয়েদের সাথে ওর লিঙ্ক, ও খুব বাজে সম্পর্কের মধ্যে আছে। তো আপনি জেনে শুনে কেন আপনার মেয়ের জীবনটা নষ্ট করতেছেন? আপনি তাকে বাধা কেন দিচ্ছেন না, মানা কেন করতেছেন না? পরে আমারে বলতেছে যে দেখো কি বলবো, আমি তো অনেকবার আমার মেয়েরে মানা করছি, অনেকবার মেয়েরে বলছি, কিন্তু মেয়ে তো আর আমার কথা শোনে না, আমার কথা মানে না, আমি কি করব?
তাই আমি বললাম, আপনি আপনার মেয়েরে বুঝান, বুঝিয়ে রনির কাছ থেকে নিয়ে আসেন, কারণ রনি তো নেশাখোর, আপনার মেয়েকে মেরেও ফেলতে পারে। এগুলো বলে আমি ওনাকে বুঝালাম এবং ওনার ফোন নাম্বারটা আমি নিলাম। ফোন নাম্বার বলতে ওই নাম্বারটাই। তো ওনারা আসলে কল দিলে, আমি এই নাম্বারে যখন কল দিই আমার নাম্বারটা ব্লক করে দেয়, নাম্বারটা ব্লক দিয়ে রাখছে। আমি তখন ওনার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমার নাম্বারটা আমি আনব্লক করলাম এবং আনব্লক করে ওই রাতে আমি যখন ওই নাম্বারে আবারও কল দিলাম, আমার মনে হয় মোবাইল ফোনটা বন্যার হাতেই থাকে। বন্যা তখন আমার নাম্বারটা আবারও কেটে দিয়ে ব্লক দিয়ে দিল। তো এরপরে আমি করলাম কি, এরকমভাবে মাঝে মাঝে উনি আমার বাজারের সামনে আসতো, কারণ উনি তো বাজার সাজার করা লাগতো, ঘরের জন্য এটা ওইটা লাগতো, আমার দোকানের সামনে দিয়েই বাজার সাজার করতে এখানে উনি সবসময় থাকতো। এরকমভাবে মাঝে মাঝে ওনার আমি বলি যে রনির সাথে আপনার মেয়ের সম্পর্ক এটা ওইটা। এমন করতে করতে উনি একদিন হঠাৎ করে রেগে যায়, রেগে গিয়ে আমাকে বলে, আচ্ছা তাহের, তুমি কি আমার মেয়েরে পছন্দ করো? আমি তখন নিচের দিকে তাকাই দেখি। পরে আমার বলে, তুমি আমার মেয়েরে পছন্দ করো? আমি তো খবর পাইছি তুমি আমার মেয়ের রাস্তাঘাটে বিরক্ত করো। আমার মেয়ে যদি চেয়ারম্যানের ছেলের সাথে প্রেম করেও থাকে, চেয়ারম্যানের ছেলে কিন্তু আমার মেয়ের বিরক্ত করে না, রাস্তাঘাটে আমার মেয়েকে উত্তপ্ত করে না, তুমি কিন্তু আমার মেয়ের বিরক্ত করো। এরকম নিউজ কিন্তু আমার কাছে আসছে। বেশি পাগলামি করো না, বেশি কথা বলো না, তোমার কিন্তু এখানে দোকান থেকে উচ্ছেদ করাই দিব। এর 3 দিন পরে উনি আবারও যখন বাজারে আসে, একদিন দুপুরবেলা আমি ওনাকে আবারও ডাকে বলি, আন্টি আমি আর আপনি একসাথে একটু খাবার খাই, বসেন। পরে বেলা আমি খাবার খাবো না। পরে আমি বললাম, আপনি একটু আসেন আমার দোকানের ভিতরে আসেন। দোকানের ভিতরে এসে আমি তখন ওনার পা ধরে কান্না করতে শুরু করি, একদম পা চেপে ধরে চিৎকার করে কান্না করতেছে, আন্টি আমি বন্যাকে অনেক ভালোবাসি এবং বন্যার সাথে আমার দীর্ঘ 1 বছরের মতো বেশি 1 বছরের বেশি সময় ধরে সম্পর্ক, অনেক স্মৃতি আমাদের মাঝে আছে। আমি বন্যাকে ভুলতে পারতেছি না, বন্যার জন্য আমি মরে যাব এবং আমি আর পারতেছি না। আপনার 2টা পায়ে ধরে আপনি বন্যাকে আমার কাছে বিয়ে দেন, হয় আপনি বন্যাকে আমার কাছে বিয়ে দেন, না হয় আপনি আমার জীবনটা নিয়ে যান। আমি আন্টি এই বোঝা আমি আর বইতে পারতেছি না, এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, আমি আপনার পায়ে ধরি, আপনি হয় বন্যাকে আমার কাছে বিয়ে দেন, না হয় আপনি আমার জীবনটা নিয়ে যান, আমি আর পারতেছি না। এমন করে চিৎকার করতেছে, ওনার হাতে পায়ে ধরে কান্না করতেছে। উনি আমাকে কোনো কিছুতেই কোনো মূল্যায়ন করে না। এই যে আমি কান্নাকাটি করি, উনি লাস্ট পর্যন্ত আমার মাথায় হাত দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেখি কী করা যায়। এইভাবে আরও কয়েকদিন কেটে গেল, কিন্তু ওনার কোনো রেসপন্স নাই। একদিন রাস্তার মধ্যে ওনাকে আমি আবারও পাইছি, আবারও জিজ্ঞেস করলাম যে আন্টি আপনি যদি অনুমতি দেন, আমার বড় ভাইয়া বিয়ে না করলে কী হয়েছে, আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলে আপনার বাড়িতে পাঠাবো, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি 2টা পায়ে ধরে, আমি বন্যারে ছাড়া থাকতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে। উনি বলে, বন্যারে আমি তোমার কাছেও বিয়ে দিব না, বন্যারে আমি রনির কাছেও বিয়ে দিব না, তোমাদের দুজনের কারো কাছে আমি বন্যাকে বিয়ে দিব না। বন্যাকে আমি দেখে শুনে একটা শিক্ষিত ভালো ছেলের কাছে বিয়ে দিব, আমি তোমাদের কাছে কাউরেই বিয়ে দিব না। তোমারও আমি ভালো করে চিনি, রনিরও আমি ভালো করে চিনি, তোমাদের কারো কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব না। এই কথা বলেই উনি তখন বললো কি, মানে মানে টোটালি আমার কাছ থেকে উনি আর মেয়ে সম্বন্ধে আর কোনো কথাই বলেন, আমার সামনেও পড়ে না। আমি তখন ভাই একেবারে কঠিন একটা অবস্থার মধ্যে চলে গেলাম। আমি কি বলবো, আমি যে ছেলে জীবনে কোনোদিন সিগারেট দিয়ে টান দিই নাই, সিগারেট খাই নাই, আমি ওই ছেলে ওই সময় নেশা করতে শুরু করি। মানে বন্যাকে ভুলা যে কতটা কষ্টের বিষয়টা আমি কাউকে বুঝাতে পারবো না। আমার বুকের হাড্ডিগুলো মনে হয় একটা একটা করে ভেঙে ফেলতেছে কেউ, এমন কষ্ট হতো আমার, আমি নিঃশ্বাস নিতে পারতাম না। আমি মা গো বাবা গো বলে চিৎকার করে কাঁদতাম, অনেক ইমোশনাল হয়ে গেছিলাম ওর জন্য। এভাবে দীর্ঘ প্রায় 5 মাস পরে, 5 মাস কেটে গেছে। আমি দোকানে আসতাম, দোকান ঠিকমতো চালাইতাম না, ওই একটা ছেলে ছিল ওই দোকান চালাইতো। 5 মাস পরে একদিন আমি আপনার প্রায় 12:30টার দিকে দোকানে আসে। ও কিন্তু সকালবেলা আসতো, দোকান খুলতে, দোকান চালাইতো। 12:30 আসার পর আমার বলতেছে, আমার দোকানে ছেলেটা বলতেছে, তাহের ভাই আপনারে বন্যার আম্মা খুঁজে গেছে। আমি বললাম, উনি আমারে খুঁজে গেল কেন? পরে বলে, জানি না, তবে বলছে যে উনি বিকালে আসবে, আপনাকে থাকতে বলছে। আমি তখন ওনার নাম্বারে কল দিলাম। নাম্বারে কল দেওয়ার পরে দেখলাম যে নাম্বারটা বন্ধ, মানে নাম্বারে কল ঢুকলো না। এবং নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তখন চুপচাপ আছি যে উনি কেন আসলো, উনি তো আসার কোনো মানে নেই। এবং বিকেলবেলা প্রায় আসরের নামাজের পরে, স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে উনি তখন আমার দোকানে আসছে। এবং আমার দোকানে আসার পরে আমি দেখলাম যে উনি কেমন জানি একটু বিষণ্ণতার মধ্যে আছে, মনে হয় একটু টেনশনের মধ্যে আছে। আমি তখন উনি যে আমার সাথে এত দুর্ব্যবহার, এত খারাপ ব্যবহার করছে, আমি এগুলো তো কোনো কিছু মনে করি নাই। আমি বললাম, আন্টি আমার দোকানে আসছেন সকালে, আমি তো ছিলাম না, সরি, তা কেন আসছেন আন্টি, কী হয়েছে? পরে উনি আমারে বলে, আচ্ছা তাহির তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবা এমনি? আমি বললাম, হ্যাঁ বলবো না কেন? উনি বলে, তুমি কি আমার মেয়ে বন্যাকে পছন্দ করো এমনি? আমি বললাম যে হ্যাঁ পছন্দ করি। পছন্দ না করলে তো আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতাম না, এতটা ইমোশনাল হইতাম না। তা আপনি তো আর আমার কাছে বিয়ে দিলেন না, বা আমার কাছে বিয়ে দিবেনও না, আপনি তো আমাকে সোজা ভুলিয়ে দিয়েছেন। উনি আমাকে বলে যে তুমি যদি বন্যাকে বিয়ে করতে চাও, আমি বন্যাকে তোমার কাছে বিয়ে দিব। এটা শোনা মাত্রই ভাই মনে হলো যেন আমার কলিজার মধ্যে পানি আসছে। অনেক মনে হয় যেন মরুভূমির মধ্যে
50 বৎসর বৃষ্টি না হলে মরুভূমির অবস্থা যেরকম থাকে, হঠাৎ করে বৃষ্টি আসলে যেভাবে মরুভূমি খুশিতে নাচতে থাকে, আমার কাছে মনে হয় আমার অবস্থাটা ঠিক এরকম হলো। আমি মানে কি বলবো, আমি লাফ দিয়েছি, চেয়ার থেকে লাফ দিয়ে উঠেছি, আন্টি আপনি এটা কী বলতেছেন? পরে আমার বলতেছে আমি ঠিক বলতেছি, আমার মেয়েটারে আমি রনির কাছ থেকে সরাইতে পারতেছি না। রনি একটা বাজে ছেলে, ও আমার মেয়ের লাইফটা নষ্ট করে দিচ্ছে, এই জন্য আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। আমি বললাম বন্যাকে এই বিয়েতে রাজি আছে? আন্টি আমারে বলে যে বন্যাকে আমি রাজি করাবো, বন্যাকে নিয়ে তুমি চিন্তা করতে হবে না, তুমি রাজি আছো কিনা সেটা বলো। আমি বললাম হ্যাঁ আমি রাজি আছি। পরে বলে তাহলে তোমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলো, বলে আমার বাসায় পাঠাও এবং পারিবারিকভাবে আমি বন্যাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আমি ওই দিনে সাথে সাথে বাড়িতে গিয়ে আমার মায়ের এই বিষয়টা জানাইলাম। তো আমার বড় ভাইয়ের একটা ঘটনা আছে, আমার বড় ভাই একটা রিলেশন করতো এবং সেই রিলেশনে বড় ভাইয়ের ব্রেকআপ হয়, এরপরও বড় ভাইয়ের বিয়ে করে না। আমার আব্বা আম্মা দুজনেই বড় ভাইকে বিয়ে করানোর জন্য খুব ট্রাই করছে, অনেক চেষ্টা করছে। আমার বড় ভাইয়ের লাইফে আমার থেকেও আরও বড় ঘটনা আছে। যাই হোক, ওইদিকে না যাই, পরে বড় ভাইয়ের বিয়ে করে না। পরে আমি আব্বা আম্মা দুজন, মানে মায়ের ভাইতা ভাই ধরে বলতেছে আম্মা আমি তো এরকম এরকম মানে আপনার এই খালার বাবনা খালার মেয়ে বন্যারে পছন্দ করি, তো আমার ওটা ভালো লাগে, আমি বিয়ে করতে চাই। এখন আম্মা তুমি যেমনে পারো এটা করে ফেলো। আমার আম্মা তখন আব্বারে জানাইলো এবং আব্বাকে জানানোর মধ্যে আব্বা তখন রেগে গেল যে না ওরা ফ্যামিলি ভালো না, মেয়েও ভালো না, মেয়ের বাও ভালো না, এরকম ফ্যামিলিকে আমার আব্বা আমার বিয়ে করাবে না। আমার ভাই তখন উঠে গেছে রাগ উঠছে, এত পরিমাণে রাগ উঠছে যে আমি মানে কি পাগলামি করছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলাম, আমার আব্বা 1 সপ্তাহ যখন রাজি হইল না, একদিন করলাম কি আমি মানে আমার নিজের গায়ে কেরাসিন তেল ঢেলে আমি মেজের কাঠি হাতে নিছি, গ্যাস লাইট হাতে নিছি, কেরাসিন তেল ঢেলে গ্যাস লাইট হাতে নিয়ে আব্বা আম্মা দুজনের সামনে বলতেছি যে তোমরা কালকের মধ্যে বন্যাদের বাসায় যাবা নাকি আমি নিজের গায়ে আগুন লাগাই দিব। মানে ডিরেক্টলি এরকম করে বলতেছে। আমার আব্বা আম্মা তখন দৌড়ে এসে আমার হাত থেকে গ্যাস লাইট নিল এবং আমার শরীরে পানি ঢাললো, ঢেলে বলতেছে ওরা কালকে যাবে। তো আমার আব্বা আম্মা তখন বুঝে গেছে যে আমি আসলে কতটা সিরিয়াস মেয়েটার প্রতি। পরে আমার আব্বা আম্মা এর পরের দিনে বন্যাদের বাড়িতে গেছে বিয়ের প্রস্তাব নিয়ে, এবং যাওয়ার পরে বন্যার মা আমার আব্বা আম্মাকে দেখে তারা রাজি হয়ে গেল এবং পারিবারিকভাবে প্রায় 3 দিনের মাথায় বন্যার সাথে আমার বিয়ে হয়ে গেল। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমিও অনেক খুশি, বন্যাও অনেক খুশি। এবং কেন জানি বন্যার মা, আমার বিয়ের দিন আমি বন্যার মাকে অনেক চিন্তিত অবস্থায় দেখছি, মনে হয় যেন উনি খুব টেনশনের মধ্যে আছে। এবং কোন বিষয়ে উনি টেনশনে আছে আমি আসলে এটা বুঝতে পারলাম না, এটা জানতে পারলাম না, বাট দেখে বুঝলাম যে উনি খুব টেনশনে আছে, মানে খুব বেশি টেনশনে আছে। বাই দ্য ওয়ে, এরপরে আমি এই বন্যার সাথে পরে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমার বাসর ঘরে আসলাম এবং বাসর ঘরে আসার পরে বন্যা কিন্তু আমার বয়স অনেক ছোট, আমি কিন্তু অনেক বড়, অনেক সিনিয়র, অনেক ম্যাচুরিটি আমার মাঝে। হঠাৎ করে ভাই যখন আমাদের বাসর ঘর হয়, বাসর ঘরের মাঝে আমার মাঝে হঠাৎ করে মনে হলো যে বন্যার, আমি সরি বাস্তবতার জন্য কথাগুলো বলছি, কেউ খারাপভাবে নিয়েন না, মানে বন্যার পেটটা অনেক বড়। মানে আমার কাছে যেটা মনে হলো যে বন্যার পেটে মনে হয় বাচ্চা আছে, মানে এরকমটা মনে হলো আর কি। এবং মানে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে বিষয়টা কি। বাসর ঘরে এসে ওর পেটে হাত দিয়ে দেখতেছি যে ওর মানে পেটে হাত দিয়ে বলতে ওর সাথে মানে তখনই বুঝলাম যে ওর পেট অনেক বড় এবং একটা মেয়ের পেট তো এরকম বড় থাকার কথা না। তা আমি ওরে বললাম যে বন্যা তুমি কি আজকে একটু বেশি খাবার খাইছো? আমার বলে না আমি তো আজকে সারাদিন খাবারই খাই নাই। তো আমি বললাম যে সারাদিন খাবারই খাইলে না, তোমার পেটে তো বড় কেন? এটা বলার পরে বন্যা জানি কেমন মুখ লুকিয়ে ফেলে, আমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। আমি যতটুকু একজন সিনিয়র মানুষ বা অনেক কিছু বুঝি, আমি তখন শিওর হয়ে যায় যে ওর পেটে বাচ্চা আছে। সকালে ঘুম থেকে ওঠার পরে বন্যার পরিবার থেকে লোকজন আসার পরে আমি তখন বললাম যে বন্যার আজকে নিয়েন না, বন্যার একটু শারীরিক সমস্যা আছে, আমি বন্যার ডাক্তারের কাছে নিয়ে যাবো। বন্যার মাও আসে ওই সকালবেলা, মানে এর পরের দিন মেয়ের পরিবার থেকে লোকজন আসে না ওইখানে। পরে আমি বললাম যে আমি বন্যাকে আমি নিয়ে যাব, ওরে আমি ডাক্তার দেখাবো, এটা বলছি। বলার পরে বন্যার আম্মা বলতেছে কেন বাবা ডাক্তার কেন দেখাবা? আমি বললাম যে ডাক্তার দেখাবো, আমার কাছে কেন জানি মনে হয় যে ওর মাঝে একটা সমস্যা আছে। পরে বন্যার মা করলো কি আমাকে ডাক দিয়ে ঘরের মানে ভিতরে নিয়ে গেলো, ভিতরে নিয়ে দরজা আটকাই দিছে। দরজা আটকে আমার বলতেছে যে তাহের আমি তোমার নিজের ছেলের মতো মনে করি, আমি আমার মেয়ের অমতে, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিছি, তা তুমি এটা কি বললো? আমার মেয়ের ডাক্তারের কাছে নিয়ে যাবা কেন, কী হয়েছে? আমি বললাম আপনি আমার কাছে মিথ্যা কথা বলেন না, একটা সত্যি কথা বলেন, সত্যি যদি বলেন তাহলে ভালো হবে, আর মিথ্যা বললে খুব খারাপ হবে। আপনার মেয়ের পেটে বাচ্চা আছে। পরে নিচের দিকে তাকায় আছে। আমি বললাম আন্টি নিচে তাকাইছেন কেন? আমার দিকে তাকান, আপনার মেয়ের পেটে বাচ্চা আছে, এটা কি সত্য না মিথ্যা? তো উনি বলে যে না এটা মিথ্যা, তুমি আজকে আমার মেয়ের বিয়ে করলো, আজকে আমার মেয়ের জীবনে এত বড় একটা কলঙ্ক মেখে দিলা, তুমি তো কাজটা ভালো করো নাই। আমি বললাম আপনার মেয়ের পেটে বাচ্চা নাই, বলেন আমার মেয়ের পেটে কোনো বাচ্চা নাই।
আমি বললাম ঠিক আছে, যদি আপনার মেয়ের পেটে বাচ্চা না থাকে তাহলে আপনার মেয়ের আমি হসপিটালে নেওয়ার দরকার নেই, আমি এখন বেরোবো, বের হওয়ার পর আমি ডাক্তার নিয়ে আসবো, ডাক্তার আপনার মেয়েরে চেক করবে। এটা বলে যখন আমি দরজাতে হাত দিই, উনি ঠিক তখনই আমার পা চেপে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করে। আমার বলে, বাবারে তাহের, আমি তোমার পায়ে ধরে, আমি তোমার মায়ের বয়সী, আমি তোমার কাছে মাপছি, আমার জীবনটা নষ্ট করে না বাবা, আমি তোমার কাছে সব সত্য কথা বলতেছি। আমি বললাম বলেন সত্য কথা কি? উনি বলে যে আসলে মূলত আমার মেয়ে এই চেয়ারম্যানের ছেলে রনির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এবং সেখানে আমার মেয়ের পেটে বাচ্চা হয়ে যায়। মেয়ে বাচ্চার কথা আমার কাছে বলে না এবং মেয়ে বাচ্চাও নষ্ট করে না। রনি বাচ্চা নষ্ট করতে বলে আমার মেয়ে নষ্ট করে না। এক পর্যায়ে রনি যখন বাচ্চা নষ্ট করতে পারলো না, আমার মেয়ে বাচ্চা নষ্ট করলো না, রনি তখন এলাকা থেকে পালিয়ে যায়, এবং সেই মুহূর্তে আমার মেয়ের পেটের বাচ্চা এতটাই বড় হয়ে যায়, ওই মুহূর্তে যদি আমি বাচ্চাটাকে নষ্ট করি বা অ্যাভারেশন করাই কোনো কিছু করি, তাহলে ডাক্তার বলেছে আমার মেয়ের জীবনের রিস্ক থাকে, মেয়ে মারাও যেতে পারে। ওই বয়সে মানে বাচ্চাটা অনেক বয়স হয়ে যায়, এই জন্য আমি বাচ্চাটাকে অ্যাভারেশন করাইতে পারি নাই। আমি যার জন্য বাধ্য হয়ে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিছি। আমি বললাম তুই আপনি যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন, কয়েকদিন পর যখন এই বাচ্চা দুনিয়াতে আসবে, তখন লোকজন আমাকে যখন বলবে যে এই বয়সে বাচ্চা হয়ে গেল, বিয়ে না করতে বাচ্চা হয়ে গেল, তখন আমি কি জবাব দিব? উনি আমার পা ধরে কান্না করে বলতেছে, বাবা আমি জানি না তুমি কি জবাব দিবা, আমি জানি না তুমি কি করবা, বাট আমি তোমার পায়ে ধরে বলতেছি আব্বারে আমার মেয়ের জীবনটা বাঁচাও, আমার মেয়ের জীবনটা বাঁচাও, আমার মেয়ে, তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো, আমি আর আমার মেয়ে এক রশিতে ঝুলে যাব, আমরা ফাঁসি দিয়ে দিব, আমি আমার জীবন রাখবো না, তুমি আমার মেয়েটারে বাঁচাও। মানে এরকম করে উনি কান্না করতেছে এবং মায়ের বয়সে একটা লোক যখন এরকম আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তখন তো আর নিজেকে ঠিক রাখা যায় না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করা লাগবে না, তো আমারে আপনারা ঠকাইলেন, বাট আমি জানি না এরপরে সমাধা কী হবে। এরপরে আমার আব্বা আম্মা, আমি বলতাম যে ও, এরপরে আবার আত্মীয় স্বজনরা সবাই মিলেও আবার ওর বাড়িতে চলে গেছে। এরপরে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে এখানে যদি আমি থাকি, ওর পেট যেরকম বড় হয়ে গেছে, গ্রামের মানুষ না, আমার আব্বা আম্মা যে দেখবে সেই ডাউট করবে, সবাই সন্দেহ করবে যে মেয়ের বিয়ে হইল না অল্প কয়েকদিন, পেট এত বড় কেন, অনেকেই তো ডাউট করবে। এই জন্য ভাই আমি বিশ্বাস করুন ওরে এত ভালোবাসতাম, আমার ভালোবাসার মানুষটাকে আমি সেভ রাখার জন্য আমি শেষ পর্যন্ত করলাম কি, আমি ওরে নিয়ে আমার নোয়াখালী শহরে চলে গেছি। আমি আব্বারে বলছি আব্বা আমি ওই সময় লাইব্রেরি কিন্তু ছেড়ে দিই, আমার বিয়ের আগে থেকে আমি ওই আব্বার সাথে পাগলামি করলাম, আব্বা রাজি হলো না, তখনই আমি লাইব্রেরি বিক্রি করে দিই। পরে আমি বললাম আব্বা আমি এই নোয়াখালী শহরের দিকে একটা লাইব্রেরি দিব, আমি একটা ভালো জায়গা পাইছি। আমার আব্বা বলে লাইব্রেরি দিলে এখানেই দে, আগে তো তুই এখানে বইয়ের দোকান দিয়েছিস চলছে, আবারও দে। আমি বললাম যে না আমি এখানে দিব না, আমি নোয়াখালী শহরের দিকে দিব। পরে আমি নোয়াখালী শহরের দিকে লাইব্রেরি দেওয়ার কথা বলে আমি তখন এখান থেকে আমার বউকে নিয়ে চলে গেছি। যাওয়ার একটাই কারণ, আমার বউয়ের পেটের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, এটা যাতে কেউ বুঝতে না পারে। পরে আমি নোয়াখালী শহরে চলে যাই এবং আসলে সত্যি কথা কি জানেন, মানে সত্য তো কখনো চাপা থাকে না, এটা হচ্ছে বড় কথা। ওর পেটের বাচ্চা হয় এবং একটা মৃত মেয়ে সন্তান হয় এবং সন্তানটা মৃত হওয়ার পরে হসপিটালের মাধ্যমে হয়, হসপিটালে সন্তানটা মৃত হওয়ার পরে আমি সন্তানটাকে নোয়াখালীতেই দাফন করে দিই। কিন্তু ভাই এই কথাটা কিভাবে আমার এলাকার প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে গেল আমি বুঝতে পারলাম না। আমার আব্বা আম্মা তারাও জেনে গেল এবং সবাই আমার সাথে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করতে শুরু করলো। আমার আব্বা আম্মা বলে তুই কখনোই এই বন্যা মেয়ের নিয়ে আমার বাড়িতে আসবি না, এই মেয়ে কলঙ্কিত, এই মেয়ে অপমানিত, তুই এই মেয়েরে ছেড়ে দে, এই মেয়েরে ছেড়ে দিয়ে তুই চলে আয়। মানে বাচ্চা হইলেও এটা নোয়াখালী শহরে, বাট এই কথাটা যে কেমন করে আমার গ্রামে ছড়িয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এবং যেদিন বাচ্চা হয়েছে, ইভেন আমি বাচ্চা কোথায় মাঠে দিছি এটাও আমার আব্বা আম্মা বলতেছে, তার মানে মনে হয় তারা আমার পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখছে, এমন একটা অবস্থা। আব্বা আম্মাও দুজনেই ক্ষিপ্ত হয়ে গেল যে না এটা হতে পারে না, তুই মেয়ের নিয়ে বাড়িতে আসতে পারবি না। তো আমার কাছে যে পরিমাণের টাকা পয়সা আছে, ওই টাকা পয়সাগুলোতে আমি কয়দিন বা নোয়াখালী শহরে চলতে পারবো, আমার ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করবো। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে বন্যার তার মায়ের কাছে পাঠিয়ে দিলাম, ওর মায়ের কাছে পাঠাইলাম, কিন্তু সম্পর্ক ধরে রাখলাম। বাড়িতে আসার পর আব্বা আম্মারে বললাম যে বন্যার সাথে আমার সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি আর বন্যাকে আনবো না, বা ওরকমভাবে পরিবারে বুঝাইলাম এবং বুঝে আব্বা আম্মারে বললাম যে আমি তো এখন এখানে থাকলে সবাই আমাকে বাজে কথা বলে, খারাপ কথা বলে, আমি দেশের বাইরে চলে যাব। আমার আব্বা তখন আমারে বলতেছে দেশের বাইরে যাবি মানে তুই আবার বিয়ে করে সংসার কর। আমি বললাম আমার মনটা ভেঙে গেছে, এখন আর বিয়ে শাদী করা আমার পক্ষে হবে না, আমাকে বিদেশ পাঠাও, আমি 2 বছর বিদেশে থেকে এসি, এরপর আমি বিয়ে করব। তা আমার মা বলতেছে আমার বড় ছেলের জীবনটাও এরকম একটা মেয়ে নষ্ট করে দিল, তোর জীবনটাও নষ্ট করে দিল, এটা কোনো কথা হইল, তুই মানে বিদেশ যাইস না, তুই বিয়ে কর। যখন আমাকে আম্মা প্রেশার দিল আমি আর বিয়ে করবো না, মানে আম্মাকে আমি সাফ জানাই দিয়েছি যে আমি বিয়ে করবো না। এরপরে আমি আব্বা আম্মারে বললাম যে আমার তোমরা বিদেশে পাঠাও। পরে পাসপোর্ট করার পর আমার আব্বা তখন আমাকে সৌদি আরবে পাঠানোর প্রসেস করলো।
ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু গোপনে গোপনে বন্যার সাথে আমার সম্পর্ক আছে। আমি মাঝে মাঝে রাতের বেলায় বন্যাদের ঘরে যাই, বন্যার সাথে থাকি, বাট এটা আমি আমার পরিবারকে জানাই না। এই প্ল্যানিংটা কিন্তু বন্যার মা আর আমি মিলেই করছিলাম যে আমি বিদেশ চলে যাব, এরপরে আমি প্রয়োজনে বন্যাকে বিদেশে নিয়ে যাব, ওরকম একটা পরিকল্পনা করলাম। বিদেশে নিয়ে চলে যাব, তারপরে হয়তো সব কিছু ঠিক হবে। অ্যান্ড এরপরে আমি তখন আব্বা আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে তাদের টাকা পয়সা খরচ করে আমি তখন সৌদি আরবে যাই। এবং সৌদি আরবে আমি যেখানে যাই আমার সেটাও খুব নামি দামি একটা জায়গা ছিল। আমার আব্বার পরিচিত লোকের, মানে ওনার নিজের বাঙালি, ওনার নিজের ব্যবসা বাণিজ্য আছে, ওনার ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি যাই। তো এখানে যাওয়ার পর আমার অবস্থানটা অনেকটা ভালো হয়, সুবিধা অনেকটা হয়। হওয়ার পরে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি বন্যাকে সৌদিতে নিয়ে যাব, বন্যাকে আমি সৌদিতে নিয়ে যাব। এবং এই পর্যায়ে আমি তখন বন্যার আমার সাথে কথাবার্তা বললাম যে বন্যার পাসপোর্ট করেন, বন্যার আমি সৌদিতে নিয়ে চলে আসবো, এসে আমরা একসাথে থাকবো। কারণ ওই প্ল্যানিংটা করেই তো ধরেন আমি সৌদি আরবে আসছি, আমার আব্বা আম্মার সাথে প্রতারণা করে সৌদি আরবে আসছি, আমি বন্যাকে নিয়ে আসবো। এই আমি সৌদি আরবে যাওয়ার প্রায় 1 থেকে 1.5 বছরের মাথায় আমি বন্যার ভিসা প্রসেস করে ফেলি, মানে আমি বন্যাকে নিয়ে আসবো। এই 1-1.5 বছরের মাথায় হঠাৎ করে বন্যার মা বলতেছে বন্যা নাকি সৌদি আরবে যাবে না। তো আমি বললাম যে এটা কী ধরনের কথা আপনি বলতেছেন যে বন্যা সৌদি আরবে যাবে না, মানে এটা কোনো কথা? বন্যাকে আপনি আমার কাছে দিয়ে দেন, আমি বন্যাকে নিয়ে আসবো। পরে এমন করে ফোনে কথা বলতেছি, মাঝে মাঝে আমি বন্যার সাথে কথা বলি। একদিন বন্যা আমাকে বলতেছে যে তাহের, আমার আম্মা আমাকে তোমার কাছে যেতে দেয় না কেন জানো? আমি বলি কেন? ও আমাকে তখন বলে, আমার আম্মা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে আমার আম্মা পুনরায় আমাকে আবারও রনির কাছে দিতে চায়। আমি বললাম মানে? রনি না এলাকা থেকে ভাগে গেছে? বলে না, রনি আবার এলাকায় আসছে এবং রনি সামনের বছর চেয়ারম্যান ইলেকশন করবে, ওর বাবার দাঁড়াবে না। ওর বাবা কিন্তু 3 বারের মানে আমাদের এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। পরে বলতেছে রনি নিজে দাঁড়াবে এবং রনি চেয়ারম্যান হবে। এখন রনি আমার আম্মার কাছে আসছে, আমার আম্মার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, যা হবার তা হয়েছে, সব কিছুর জন্য ও আমার মায়ের কাছে ক্ষমা চায় এবং আমার আম্মার কাছে কান্নাকাটি করেও আমার আমাকে নিয়ে যাবে সৌদি আরবে। আরে আমাকেও বিয়ে করে নিয়ে যাবে, এই জন্য আম্মা আমাকে সৌদি আরবে যেতে দেয় না। আমার তখন ওর মায়ের কথা মনে হলো যে ওর মা আমার ঘরে আমার হাতে পায়ে ধরে আমার বাবা গো মা গো বলে চিৎকার করে আমার কাছে এরকম কান্নাকাটি করলো, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না, আমার মেয়ের লাইফটা নষ্ট করো না, বাবা না ভালো, মানে এতভাবে কান্নাকাটি করলো আমার জন্য। কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত আমার সাথে উনি এরকমটা করলো, মানে এটা তো আসলে হতে পারে না, আমার সাথে এই কাজটা উনি কেন করলো? মানে আমি মনের ভিতরে খুব কষ্ট পাইলাম, মানে এত কষ্ট পাইলাম যেটা আসলে বলার মতো না। কলিজাটা মনে হয় আমার ফেটে গেছে, আমার মানে আমি এত বেশি আঘাত পাইলাম যে উনি আমার সাথে এই কাজটা কেন করলো। এবং আমি তারপরে আমি ওনার মারে বুঝাইতেছি, ভাবনা খেলারে বুঝাইতেছি যে না আসলে বন্যারে পাঠাই দেন, মানে যতই ওনাকে অনুরোধ করি উনি কথা একটাই বলতেছে যে না বন্যা যাবে না। আমি বন্যা যদি চলে যায় তাহলে আমি থাকবো কেমন করে বাংলাদেশে, আমি একা একা কীভাবে থাকবো, আমি ওর মেয়েরে পাঠাবো না। ওনার মনে হয় হাতে পায়ে ধরার মতো আমার অবস্থা ফোনের মাধ্যমে, না উনি বন্যাকে পাঠাবে না এবং টোটালি উনি বন্যাকে পাঠাবে না। পরে আমি কি করলাম ভাই, 2 বছর থাকলাম, 2 বছর পর আমি ছুটিতে বাংলাদেশে আসছি। আসার পরে আমি বন্যার বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে বন্যার মা মানে টোটালি আমার সাথে চোখ উল্টে ফেলছে, আমার সাথে চোখ উল্টে দিছে যে না বন্যা ওনারা মানে বন্যার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি তো সবাই এলাকা সবার কাছে বলছি যে বন্যার সাথে আমার ছাড়াছাড়ি, আমি বন্যাকে বিয়ে করব না, বা বন্যার পেটে বাচ্চা ছিল জন্য আমি বন্যাকে ছেড়ে দিছি, এরকম আমি সবার কাছে বলছি। কিন্তু আমি যে মানুষের কাছে এগুলো বলছি এটা আমার শাশুড়ি শিখিয়ে দিছে। আমার শাশুড়ি তো বললো যে তুমি সবার কাছে বলে দাও এবং এই বলেই তুমি গোপনে তোমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে তুমি বিদেশ যাও, এরপরে বন্যারে নিয়ে যাও। তো ওনার প্ল্যানিং অনুসারেই তো আমি কাজ করছি। এখন দেখা গেল যে উনিও নিজে সবার কাছে বলে বেড়াইতে আছে যে বন্যার সাথে আমার তালাক হয়ে গেছে, আমি বন্যাকে নিব কেমন করে। পরে আমি বললাম যে না বন্যার সাথে আমার তালাক হয়নি, আমি বন্যাকে ভালোবাসি। আমি যতভাবে ওনারে দেখলাম মানে বুঝাইলাম যে না কোনোভাবে উনি আমার কথা শোনেই না, আর আমার আব্বা আম্মা তো শুনবেই না আমার কথা। আমার আব্বা আম্মা আরও খেপে গেছে আমার উপরে যে তুই বিদেশ থেকে 2 বছর আসার পরে আবার তোর সেই নোংরা বউয়ের কাছে যাইতেছিস। মানে সবাই আমার সাথে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, এবং একটা পর্যায়ে বন্যাও চেঞ্জ হয়ে গেল। মানে অবাক বিষয় বা অবাক কাণ্ড, কষ্টের পাওয়ার মতো একটা বিষয় যে বন্যাও চেঞ্জ হয়েছে। বন্যাও আমার কথা বলে না, ও বলে ওর মা ওকে যেখানে দিবে বা ওর মা ওকে যে জায়গায় বিয়ে দিব সে জায়গায় বিয়ে বসবে। তো বন্যার রাগটা হচ্ছে এইটা যে বন্যার বাচ্চাটা হওয়ার পরে বন্যা বলছিল যে তুমি সবার কাছে বলো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করছো, আর আমাকে তুমি এটা বলো না, আমার মায়ের কথা শুনো না। ওই সময় আমি কিন্তু বন্যার কথা না শুনে বন্যাকে ওর মায়ের কাছে পাঠাই দিই এবং বন্যার মায়ের কথাই আমি শুনি, আমি কিন্তু বন্যার কথা শুনি না। এখন বন্যার রাগ হচ্ছে ওইটা। পরে আমি বন্যার পা ধরে মাপ চাই যে তুমি আমার সাথে চলো সৌদি আরবে, আমি তোমার ভিসা সব প্রসেস করছি, না বন্যা যাবেই না, ওর মাও যাবে, ওর মাও দিবে না। আমার ছুটি 3 মাস, 2.5 মাসের মতো ভাই আমি পাগলা কুত্তার মতো ওদের বাড়ির আশেপাশে আঙিনায়
আমি ঘুরি, চেয়ারম্যান ধরি, মেম্বার ধরি, এই ধরি ও ধরি না, কোনোভাবে আর কোনো কিছু কাজ হয় না। একটা পর্যায়ে আমার ভিসার মানে আমার ছুটির মেয়াদ শেষ, আমি পুনরায় আবারও সৌদি আরবে গেলাম। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমি জানতে পারি, মানে আমি যেদিন যাই তার প্রায় 2 মাসের মাথায় আমি জানতে পারি আমার বন্যার সাথে, আমার ভালোবাসার মানুষের সাথে চেয়ারম্যানের ছেলের বিয়ে হয়। ওই দিনটা যে আমার জন্য কতটা কষ্টের ছিল, মানে আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। আমি সারাটা রাত সৌদির রাস্তায় হাঁটাহাঁটি করি এবং বিশ্বাস করেন, মানে রাত 2টার পরে আমি গাড়ির নিচে পড়ে মরে যাব এমন একটা অবস্থা। যেদিন বন্যার বাঁশর হয়, আমাকে সৌদির পুলিশ ধরে আমাকে জেলে নিয়ে যায়। তো আমার যে বাঙালি মালিক ছিল, মানে যিনি আমার যার কাছে আমি থাকতাম, সে আমাকে একদিন পরে থানা থেকে ছুটে আনে, আমার কফিল নিয়ে আমাকে থানা থেকে ছুটে আনে। আমার অবস্থা এরকম হয়েছে যে আমি এই সেম আগের মতো, আগে যেরকম বন্যা আমাকে ছেড়ে দেওয়ার পরে যেমনটা হয়েছিল এমনই অবস্থা। আমি খাই না, ঘুমাই না, দোকান চালাই না, মানে আমি জাস্ট মৃত্যুর ধার প্রান্তে পৌঁছাই গেছে। মানে ওরা বারবার বলে আমাকে দেশে পাঠাই দেন, আমি দেশে চলে যাব। আর আমার আব্বা আম্মা বলতেছে যে ওরে দেশে পাঠাইছিলাম, দেশে পাঠাইলে আরও পাগলামি করবে, ও চেয়ারম্যানের ছেলে ওকে মেরে ফেলবে, চেয়ারম্যানের ছেলে ওকে মেরে ফেলার জন্য দলবল ঠিক করছে, ওরা দেশে পাঠাইস না। মানে চেয়ারম্যানের ছেলেও তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, মানে ও আমাকে মেরে ফেলবে। আমার অবস্থা তখন ভাই এতটাই নাজেহাল, এতটাই খারাপ, এতটাই দুর্বিষহ হয়ে পড়লো যে আমি আর নিঃশ্বাস নিতে পারি না। মানে আমার ভিতরে যেন আমি নাই, আমি চিৎকার করে কান্না করতেছি যে আমি এখন কী করবো, আল্লাহ আমাকে একটা রাত একটু ঘুমাতে দাও। আমার পরিস্থিতি যতটা খারাপ হয়েছিল, শুধু আমার মতো মন ভাঙা মানুষ ছাড়া পৃথিবীর কাউরে বোঝানো যাবে না। আমি কান্নাকাটি করতেছি কিন্তু কোনোভাবেই আমার কোনো কাজ হয় না। এভাবে প্রায় 7 মাসের মতো কেটে যায়। 7 মাস আমি প্রচুর কান্নাকাটি করে, আমি ফেসবুকে অনেক সেট পোস্ট আপলোড করি। এর মাঝে করোনা গেল, করোনার মধ্যে আমি জাস্ট মরার মতো অবস্থা। আমি বারবার ফেসবুকে, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যেটা আমি আপলোড দিতাম, মানে যেটা আমি আমার পোস্টে লিখতাম যে আল্লাহ তুমি আমাকে করোনা ভাইরাসে মেরে ফেলো। আপনি জানেন না, আমি করোনা ভাইরাসের সময় এরকমও গেছে, আমি সৌদি আরবের যেখানে করোনা আক্রান্ত রোগীরা থাকতো আমি সেখানে পর্যন্ত ঢুকে গেছি যে আল্লাহ আমাকে করোনা দিয়ে দেখ, মানে আমি মারা চাই, মানে মারা যেতে এতটাই হয়েছে। যাই হোক, আল্লাহর কি হুকুমে করোনার মধ্যেই একদিন হঠাৎ করে আমাকে বন্যা কল দেয় এবং বন্যা কল দিয়ে কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করে। আমি তখন বললাম যে কান্নাকাটি করতেছো কেন, এবং তুমি আমাকে ফোন কেন দিয়েছো, এখন কান্নাকাটি কেন করতেছো? পরে আমারে বলে যে তুমি আমারে মাফ করে দাও, আমি অনেক অপরাধ করে ফেলেছি, অনেক ভুল করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি বললাম যে না, ক্ষমা চাওয়ার কী আছে। ও আমাকে বলে আসলে আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, তোমারও তো কষ্ট আমার সহ্য হয় না। আমি বললাম বন্যা মিথ্যে বলো না, আমার কাছে কেন আসতে চাও তুমি আমাকে সেটা বলো। ও আমাকে বলে দেখো, আমি রনিকে বিয়ে করছি এটা ঠিক আছে, বাট আমার আম্মার চাপে পড়ে আমি রনিকে বিয়ে করছি। আমি কিন্তু রনিকে বিয়ে করতাম না, আমার আম্মার চাপে পড়ে আমি রনিকে বিয়ে করছি। এখন রনি, আমি বিয়ে করার পরও রনিকে মেনে নিয়েছিলাম যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী। কিন্তু দেখা যায় যে রনি এখন প্রচুর পরিমাণে নেশা করে, এবং শুধু নেশা করে না, বাইরে থেকে মেয়ে নিয়ে আসে, এবং আমার সাথে যদি সপ্তাহে 1 রাতে থাকে, 6 রাত অন্য মেয়ে নিয়ে থাকে, এবং প্রচুর পরিমাণের খারাপ, আমার গায়ে হাত তোলা, আমাকে মেরে ফেলার প্ল্যানিং করতেছে। ও এরকমও হয়েছে যে আমাকে মেরে ফেলতে পারে। আমি তখন বললাম যে তোমার সাথে এরকম ঘটনাগুলো ঘটতেছে, এগুলো কি তুমি তোমার আম্মাকে বলো না? ও বলে আমি আমার আম্মাকে বলেছি, বাট আমার আম্মাকে বলাতে আমার কোনো কাজ হয়নি, এবং আরও উল্টা হয়েছে। আমি আমার আম্মাকে যে কমপ্লেনগুলো করি, আমার আম্মু এই কথাগুলো সব রনিকে বলে দেয়, এবং রনি আমার আম্মাকে যা বলে আমার আম্মা তাই শোনে। আমার আম্মা রনির কথা ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না, আমাকেও বিশ্বাস করে না। আমার আম্মা বলে যে তুই যদি ওই ঘর থেকে আসিস তো লাশ হয়ে আয়, জিন্দা আসিস না। আমার আম্মা এরকমভাবে আমাকে বলে, আমি আর নিতে পারতেছি না। আমি তোমার পায়ে ধরে বলে তুমি আমার জন্য কিছু একটা করো। আমি তখন চিন্তা করলাম যে কী করব। তো আমি ওরে বুঝাইতে আসছি তুমি থাকো, সমস্যা না। এরকম করতে করতে 2021 সালের মধ্যে পরে আমি ওরে করলাম যে ঠিক আছে তুমি চলে আসো। 2021 সালের করোনাটা শেষ হওয়ার পরে যখন ভিসাগুলো ওপেন হওয়ার পরে আমি তখন ওরে নিয়ে আমি তারে তখন ইয়েতে নিয়ে আসি। এই 21 সালের লাস্টের দিকে আমি তখন তাকে সৌদি আরবে আনি, এবং সৌদি আরবে বলতে আমার যেই বাঙালি ভাই ছিল, আমি যার আন্ডারে কাজ করতাম, উনি আমাকে ভিসা প্রসেস করে দেয়। আগে উনিও করে, এরপরে আবার ওনার মাধ্যমে আমি তখন ওকে নিয়ে আসি। বন্যাকে আমি তখন নিয়ে আসি। এবার দেশে বন্যাকে যখন আমি নিয়ে আসি সৌদি আরবে আনার পরে বন্যা কিন্তু আর কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই। ওর পরিবারের বা ওর বাবা মা, ওর মা অথবা ওর হাজব্যান্ড, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমার সাথে আছে। এইভাবে আমার সাথে প্রায় আপনার 1.5-2 মাস থাকে। 1.5-2 মাস পরে এর মাঝে 1.5-2 মাসে মনে হয় এরকমভাবে বন্যা আবারও হঠাৎ করে বলে আমি দেশে চলে যাব, আমি দেশে চলে যাবো, আমি সৌদি আরবে থাকবো না, মানে পাগলামি শুরু করে। তো এরকমটা পাগলামি যখন শুরু করে, আমার সবাই বলে যে পেটে বাচ্চা আসলে হয়তো ঠিক হয়ে যাবে। একটা সময়ও প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্ট হলে পরে আমি বলি যে তোমার পেটে বাবু আছে এখন, এরকমটা করো না, তুমি এখন দেশে কেন যাবা না, ও দেশে চলে যাবে।
মানে ও দেশে চলে যাবে, ও থাকবে না, আমি ওরে ধইরা বাইন্ধেও রাখতে পারি না, মানে ও থাকবেই না টোটালি। পরে আমি চিন্তা করতেছি আমি কি করব। আমি যতই ওরে বুঝাই যে দেখো তুমি থাকো, কিচ্ছু হবে না, তুমি থাকো। এইবার লাস্ট পর্যন্ত ওর কিছু আচার আচরণ আমার কাছে একটু সন্দেহজনক মনে হতো, যে রাতের বেলা আমার সাথে ঘুমাইতো তো মাঝে মাঝে কিছু কথা বলতো যেগুলো আসলে সন্দেহ লাগার মতো, সন্দেহজনক কিছু কথাবার্তা বলতো। ওর চোখে মুখে কেমন যেন একটা সন্দেহের ছাপ আমি দেখতে পেলাম। পরে আমি সৌদি আরবে আমাদের ওখানে একজন পাকিস্তানি কবিরাজ ছিল আর কি, উনি আবার হোটেল আছে ওনার বড়, উনি 5 ওয়াক্ত নামাজি দিনদার বান্দা। একদিন আমি ওনার কাছে ওকে নিয়ে যাই, বন্যাকে নিয়ে যাই, এবং নিয়ে যেয়ে বললাম যে আমার বউয়ের কোনো ক্ষতি করলো কিনা, ও কেন বাংলাদেশে চলে যাওয়ার জন্য এরকম পাগলামি করতেছে। পরে আমি জানতে পারি ওই কবিরাজের কাছে, পাকিস্তানি ওই ভাইটার কাছে নেওয়ার পরে উনি আমাকে বলে বন্যার মা কী করছে, বন্যার হাতের নখ, পায়ের চুল এবং ব্যবহৃত জামা দিয়ে বন্যার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে যাতে বন্যা এখান থেকে চলে যায়। বন্যা আমার সাথে কী পরিমাণের আচরণ করতো ভাই, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। মানে ও মাঝে মাঝে ছুরি নিয়ে আসতো আমাকে কেটে ফেলার জন্য, মানে ছুরি নিয়ে এসে আমার গলার মধ্যে ধরতো, যেহেতু আমি মানে এখানে রেখে কেটে ফেলবো, মেরে ফেলবো। পরে আমি এটা কাটাইলাম, এই কবিরাজকে দিয়ে আমি এটা কাটাইলাম। এটা কাটানোর পরে এরই মাঝে বন্যা প্রেগনেন্ট হলো, আমার একটা মেয়ে সন্তান হবে, আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম এবং বন্যার করে একটা মেয়ে সন্তান হলো। আমার মেয়েটা হওয়ার পরে আবার সেম একই অবস্থা, মানে আবার ওকে নিয়ে যাবে, ওর মা আবারও বাংলাদেশ থেকে এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু আবারও করতেছে। এবার ওই কবিরাজটাকে আমি আর পেলাম না, মাঝে মাঝে কবিরাজটার সাথে যোগাযোগ করলাম, ওরে আর পাইলাম না, ওরে আর কোনোভাবে আমি পাইতেছি না। তো এমন করতে করতে আমি একটা গোপন সূত্রে খবর পাইলাম যে রনির সাথে, আল্লাহ মাফ করুক, আমার শাশুড়ির একটা অবৈধ সম্পর্কও ছিল। তো আমার শাশুড়ি কিন্তু এরকমই প্রকৃতির মানুষ ছিল, বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলতো, বা ওনার ভিতরে তো এখনও যৌবন রয়ে গেছে। পরে আমি কোনোভাবেই আমার শাশুড়িকে করতে না পারি, আমার রুমের পাশে একটা ছেলে থাকতো ব্যাচেলার, ওর বাড়ি হচ্ছে চিটংয়ে, নাম হচ্ছে রোহান। তো রোহান একদিন আমার শাশুড়িরা, আমি রোহানের কাছে আমার এই কথাগুলো বলি, রোহানের সাথে সব কিছু শেয়ার করবো, বয়স আমার অনেক ছোটো হবে, জুনিয়র। পরে আমি আমার শাশুড়িরে দেখে, ও আমার বলে আরে ভাই আপনার শাশুড়ি তো এখনও বিয়ে দেওয়া যাবে। আচ্ছা দেন তো, আমার শাশুড়ি কিন্তু তখন ফেসবুক চালাইতো ভাই, আপনি বিশ্বাস করবেন না, আমার শাশুড়ি ফেসবুকে আনমেরিড, মানে লেখে সে আনমেরিড, অবিবাহিত, এবং এমন সব পোস্ট করে, এমন সব ছবি আপলোড করে যেগুলো দেখলে আপনার নিজেরও মাথা ঠিক থাকবে না। পরে রোহান একদিন করলো কি, তার ফেসবুকের অ্যাকাউন্ট আমার কাছ থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার প্রায় 7 দিন থেকে 8 দিনের মাথায় রোহান কী করলো, আমার শাশুড়ির সাথে প্রেম শুরু করে দিল, মানে এই ফেসবুকের মাধ্যমে। এগুলো কিন্তু আর আমি জানতাম না। পরে দেখা গেল কি, মানে আমি আমার বউর সাথে তখন আসি, এবং আমার শাশুড়ি কিন্তু তখনও জানতো না যে আমার বউ সৌদি আরবে, মানে বন্যা যে সৌদি আরবে এটা কিন্তু উনি জানতো না। বাট উনি ব্ল্যাক ম্যাজিক করতেছে যে বন্যা যেখানেই থাক, বন্যা যেন চলে আসে ওর হাজব্যান্ডের কাছে, মানে রনির কাছে চলে আসে। এই জন্য আমার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করেই যাচ্ছে, কালো জাদু করতেই আছে। বাট বন্যা যে আমার কাছে সৌদি আরব আছে এটা উনি জানতো না। এমন করতে করতে দেখা গেলো কি যে রোহান ওনার সাথে ফেসবুকে মোটামুটি অনেকটা অগ্রসর হয়ে গেছে। উনি বলতেছে উনি আনম্যারিড, ওনার মানে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, হাজব্যান্ড নাই, উনি খুব খারাপ মানে অনেক কষ্টের মধ্যে আছে, এমন লাইফ লিড করতেছে, বাবা মায়ের কাছে আছে, এটা ওইটা, মানে এমন সব কথাবার্তা বলে, মানে কমেন্ট বক্স আমি যখন ওই যে রনির SMS-গুলো চেক করি আমি পাগল হয়ে যাই। এরকম করতে করতে একটা সময় আমার শাশুড়ি রনির উপরে এতটাই ডিপেন্ড হয়ে যায়, অল্প কিছু দিনের মাঝে, কিন্তু এটা কিন্তু লম্বা সময় না। আমি রনির কথা বলতেছি, রোহানের উপরে এতটাই ডিপেন্ড হয়ে যায়, এবং রোহান কিন্তু দেখতে শুনতে অনেকটা হ্যান্ডসাম ছিল, গুড লুকিং ছিল, ও অনেক মানে নায়কের মতো চেহারা ছিল, ও আবার জিম করতো, ওখানে সৌদিতে জিম করতো, যার জন্য সে মার্সেল করা বডি ছিল। এখন আমার শাশুড়ি এগুলো দেখার পরে মানে ওর জন্য অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। পরে একদিন রোহান আমারে বলতেছে, ভাই একটা কাজ করেন, আপনার শাশুড়িরে বাংলাদেশে রাখি, আপনার বউরে আপনি এখানে রাখতে পারবেন না, আপনার শাশুড়ি যেমনি পারে আপনার বউরে নিয়ে যাবে, আগে আপনার শাশুড়িরে আটকান, আপনি শাশুড়িরে সৌদি আরবে নিয়ে আসেন, সৌদি আরবে আইনা পরে আপনার শাশুড়ি আপনি কোথাও আটকায় রাখেন, আপনার বাচ্চা কাচ্চা হয়ে যাক, বাচ্চা কাচ্চা বড় হয়ে যাক, এরপরে আপনার শাশুড়ির আপনি ছেড়ে দেন। এ কথা আমার রোহান বলতেছে। আমি তখন বললাম, রোহান তুমি কি পাগল হইছো, আমার শাশুড়ি কি এখানে আসবে? পরে বলা, আসবে না কেন ভাই, আমি চাইলে আপনার শাশুড়ি 2 দিনের ভিতরে সৌদি আরব নিয়ে আসতে পারবো। আমি বললাম, কি বলো তুমি, পারবা? তুমি যদি পারো আমি তোমারে যাও এত টাকা দিবো, মানে বাংলাদেশি টাকা, ওর সাথে আমি 1 লক্ষ টাকা বাজি ধরছি, যে তুমি যদি আমার শাশুড়ি সৌদি আরবে এনে দিতে পারো আমি তোমার 1 লক্ষ টাকা দিব। এই কথা আমি রোহানরে বলছি, বলার পরে ও আমারে বলতেছে, আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনার সাথে আমার এই কথাই রইল। বিশ্বাস করুন ভাই, 2 মাসের মাথা আমার শাশুড়ি সৌদি আরবে আসার জন্য রাজি। রোহানরে বলতেছে ঠিক আছে আমি যাবো। এবার রোহান আমারে বললো যে ভাই তাহলে আপনি ভিসা প্রসেস করেন। এবার আমি ভিসা প্রসেস করে দিলাম, এবং ভিসা প্রসেস করে দেওয়ার পরে আমার বাঙালি আর একটা ফ্যামিলি আছে, ওনাদের বাড়িও চিটংয়ে, রোহানের আত্মীয় হয়। তো রোহান বললো যে ওনাদের বাসায় উঠানোর জন্য, মানে ওনাদের বাসায় রোহান উঠাবে, উঠে রোহান দরজা আটকায় রাখবে, এবং পরে আমি যাব, বা আমি গিয়ে ওনাকে বুঝাবো, হাতে পায়ে ধরবো, বা এরকমটা আমি চিন্তা করলাম। আর আমি বললাম আগে ওনারা সৌদি আরবে আনহো, কারণ উনি একটার পর একটা যে কালো জাদুগুলো করতেছে, আমি কিন্তু আমার বউ নিয়ে সংসার করতে পারবো না। আমার একটা মেয়ে সন্তান হওয়ার পরের ঘটনাগুলো বলতেছি। পরে রোহান কী করলো, আমার শাশুড়িকে বিষে দিয়ে সৌদি আরবে নিয়ে আসলো।
আনার পরে রোহানের ওই আত্মীয় মানে ভাবির বাসায়, এক বাঙালি ফ্যামিলির বাসায় তখন রোহান কী করলো, আমার শাশুড়ি উঠাইলো রুমের মধ্যে। যেদিন উঠাইলো এর পরের দিন দুপুরবেলা আমি ওখানে ঘরে গেছি। আমাকে দেখে তো আমার শাশুড়ির চোখ অনেক বড় বড় করে ফেলছে, আরে তুমি এখানে, এরকম করে আমার বলতেছে। আমি তখন ওনারা ঘরের মধ্যে বসায় আমি শাশুড়ি বললাম যে দেখেন এমন এমন ঘটনা, মানে আমি ওনাকে সব কিছু জানাইছি। আমি চাইলে কিন্তু ওনারা অনেক প্রতারণা করতে পারতাম বা ওনাকে মিথ্যে বলতে পারতাম, কিছু মিথ্যে বলি না, যেটা সত্য সেটাই বললাম যে রোহান আপনাকে এখানে আনছে, কিন্তু রোহান এইভাবে আপনাকে আনছে, আপনি আমার বউটাকে আমার কাছ থেকে নিতে চান, আপনি এগুলো করছেন, এগুলো সব কিছু বলি। এগুলো বলার পরে উনি আরও রেগে যায়, মানে এত পরিমাণে রেগে যায় বলার মতো না। উনি আমার বলে আমি তোর 14 শিকার ভাত খাওয়াই ছাড়বো, আমি তোর বাপ মা 14 গোষ্ঠীগুলো যা আছে সবগুলোর জেল খাটাইয়া ছাড়বো, তুই আমারে চিনিস আমি কোন বংশের মেয়ে। মানে উনি এখানে আরও বেশি ঝামেলা করতেছে, মানে যে বাঙালি ঘরে আমি ওনাকে রাখছি, দেখলাম যে ওনার এখানে রাখাটাই আমার জন্য রিস্ক। পরে এই ঘর থেকে একদিন রাতের বেলা এমন আর হাত পা বাইদা, অনেক রিক্স ভাই, সৌদি আরবে এই কাজগুলো করা অনেক রিক্স, আমি তারপরও হাই রিক্স নিয়ে ওনারা ওই বাঙালির ঘর থেকে বের করে ওয়াদির মাঝখানে আমাদের এক বাঙালি আগে ওইখানে থাকতো, এখন আর থাকে না, মানে শেখের মাজরা ছিল আর কি। মাজরা বলতে আপনার ওই যে সবজির বাগান টাগান করতে গেলে ভেঙে ফেসে ওটা একটা রুম আছে, সুন্দর একটা রুম, চারপাশে আপনার করা এয়ার কন্ডিশন সিস্টেম রুমটা, ওই রুমের মধ্যে আমি ওই বাঙালির সাথে কথাবার্তা বলে ওই রুমে আমার শাশুড়ি নিয়ে রাখছি। ওইখান থেকে আমার শাশুড়ি চিল্লাক চেঁচাক যাই করো কেউ শুনবে না, কারণ আশেপাশে কোনো মানুষ নাই। আমি ওই ঘরের ভিতরে রাখে ওনার বাড়ি থেকে তালা মেরে আসছি, ভিতরে বাথরুম আছে। ভাই টেনশনে পড়ে গেছে, এখন কী করবো। ওনার কাছে যাই, ওনার হাতে পায়ে ধরি যে আপনি ঠান্ডা হন। উনি ঠান্ডাই হয় না, উনি বলে আমি বাংলাদেশে তুই আমার খালি একবার পাঠা, আমি তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। এবং আমার কথা হচ্ছে বাংলাদেশে গেলে আমার আব্বার নামে মায়ের নামে দিবে মামলা, আবার আমি মানে বন্যার এই দেশে নিয়ে আসছি এটাও উনি জেনে গেছে, উনি বাংলাদেশে গিয়ে ঝামেলা করবে। এভাবে ভাই প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেছে। ওনার জিদ আমি কমাইতে পারি না, আমি ওনারা খাবার পর্যন্ত দিই না, পানি দিই না, এরপর ওনার জিদ কমে না। একদিন ভাই আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি রাগের মাথায় মানে ওনার উপরে রাগ করে আমি একরকম ওনাকে দর্শন করি ওই রুমের মানে ওই জায়গার ভিতরে ঘরের মধ্যে। ওনার সাথে ওই কাজটা করার পরে আমি জানি না উনি অনেকটা সফট হয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়। তো আমি মনে করছি যে সম্ভবত এই কাজটা করলে উনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা আমি ফিল করে আমি ওনার সাথে এই সম্পর্কটা কন্টিনিউয়াসলি করতে শুরু করি। আমি ওখানে যাইতাম, এটা করতাম, এবং একটা সময় এটা করতে করতে আমার ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে। এবং উনিও এই কাজটা যখন ওনার সাথে আমার হয়, উনি অনেকটা সফট হয়ে যায়, অনেক সফট হয়ে যায়। আর আমি এদিক দিয়ে বন্যারাও কিছু বলতে পারতেছি না, বন্যারাও কোনো কিছু বলা নাই। আমার একটা মেয়ে সন্তান হওয়ার পরে উনি এই জায়গায় আছে, আমি বললাম যে বন্যা তো আমার সাথে আছে, এখন উনি আমার বলে তুমি বন্যারে ছেড়ে দাও, বন্যারে দেশে পাঠিয়ে দাও, তুমি আমার নিয়ে থাকো। ওনার কিন্তু আপন মেয়ে, মানে ওনার পেটের মেয়ে, এমন না যে ওনার সৎ মেয়ে বা এরকম কিছু, ওনার একমাত্র মেয়ে। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত এর মাঝে বন্যার ঘরে আমার আরেকটা ছেলে সন্তান হয়, একটা মেয়ে হয়, একটা মেয়ে হওয়ার পরে আরেকটা ছেলে সন্তান হয়। তো একটা ছেলে হয়, আমি কিন্তু ওখানে আবার আপনার ওই বাঙালি ভাইয়ের মাধ্যমে আমি কিন্তু আবার একটা আপনার ওই যে ওয়ার্কশপের দোকান দিই, মানে গ্রিল ওয়ার্কশপের দোকান দিই। আমার ওইটা অনেক ভালো চলে, ওইখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। গ্রিল ওয়ার্কশপের দোকান দিই, এবং যেখানে আমার দোকানের পাশেই হচ্ছে আমার বউ, বন্যাকে নিয়ে আমি থাকতেছি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আর ওই অদূরে মানে এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টার সময় লাগে, অনেক দূরের একটা ওয়াদির মাঝখানে আমি আমার শাশুড়িকে ওই ঘরের মধ্যে রাখছি। এখন আমার শাশুড়ি সব কিছুই জানে, আমার শাশুড়ির সাথে আমার সব ধরনের সম্পর্ক হয়, কিন্তু ওনার বেবি হয় না ওনার। তো এদিক দিয়ে আবার আমার বউয়ের সাথেও আমি আছি, আজকে প্রায় 2 বছরের মতো আমি এই কষ্টটা ফিরি করে বেড়াইতেছি। আমার শাশুড়িটা আমি বলি আপনি যা হবার তা হয়েছে, আপনি এখন বাংলাদেশে চলে যান, আপনি সব কিছু ভুলে যান, বা আপনি বাংলাদেশে চলে যান। উনি বাংলাদেশে যেতেও রাজি হয় না, উনি বলে যে না আমি যাব না, আমার যেহেতু আমার লাইফে এত কিছুই ঘটে গেছে, আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাবো। আমি ওনারে বললাম যে আমি তো অলরেডি আপনার মেয়েকে বিয়ে করছি এবং আমার 2টা সন্তানও আছে। উনি আমাকে বলে সন্তান থাকলে থাক, তুমি আমার মেয়েরে ছেড়ে দাও, আমার কথা আমার মেয়ের কাছে বইলো না। আমি আমার মেয়ের বিষয় জানি, কিন্তু আমার কথাটা তুমি আমার মেয়ের কাছে বইলো না, আমার মেয়েরে ছেড়ে দাও, দেশে চলে যাক, ওর বিয়ে শাদী হয়ে যাক, অথবা ওরা দেশে পাঠাও, আমিও দেশে যাই, দেশে গিয়ে আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দিব, আমি তোমার সাথে থাকবো। মানে পরিস্থিতি এখন আমার জন্য এতটাই ভয়ানক হয়ে দাঁড়াইছে যে আমি না পারতেছি এই পারে যেতে, না পারতেছি ও পারে যেতে। আপন ভাই আজকে 2টা বছর আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি। আমি না পারি ঘুমাইতে, না পারি থাকতে, না পারি খাইতে, না পারি আমার বউর সাথে একটা ঠিকমতো ঘুমাইতে, না পারি আমার শাশুড়ির কাছে যাইতে। আমি ঠিক মাঝখানে মানে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং প্রচণ্ড রকমের ভয় আছে কবে আমার বউ বন্যা এই বিষয়গুলো জেনে যায়। বন্যা বিষয়গুলো জানা মাত্রই কিন্তু বন্যা আমাকে সৌদি আরবে খুন করে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও এতটাই রাগী। আর আমি আমার শাশুড়িকে যতই বলি আপনি দেশে চলে যান, উনি কোনোভাবেই দেশে যাইতে রাজি হয় না। উনি বলে উনি আমার সাথেই থাকবে, এবং উনি বেশির কথা বললে আমার ধমক দেয় যে আমি দেশে গিয়ে তোমার আব্বা আমার কাছে সব বলে দিব, এরকম করে আমাকে বলে। ভাই আমার বাবা একজন সম্মানিত মানুষ, আমাদের ফ্যামিলিটা অনেক সম্মানিত একটা ফ্যামিলি। আমি এখন কী করব কোনো কিছু বুঝতে পারতেছি না, যার জন্য হঠাৎ করে আল্লাহর
রহমতে আপনার গল্পগুলো আমার সামনে আসলো। আমি আজকে 1 মাস ধরে আপনার গল্প শুনি এবং সর্বোপরি আমার কথাগুলো আপনাকে বললাম। আপন ভাই, আপনার পায়ে ধরে বলি, আপনি আমাকে একটা সঠিক সমাধান দিবেন আমি কিভাবে এটা থেকে রক্ষা পেতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এই গল্পটার শুরুতে আমি বলেছিলাম যে তাহের ভাই গাছে মাছে ভেজাল লাগাই দিছে। কিছু ভেজাল তো আছে যেগুলো সমাধা করা যায়, সমাধা করার মতো ভেজাল, কিন্তু ওনার এই ভেজালটা এত বড় একটা ভেজাল, এটা সমাধা কী হবে আমি নিজেও জানি না। এত বড় ঝামেলা, যেই বেটা যদি এখন তার শাশুড়ি ভাবনাকে ছেড়ে দেয়, দেশে পাঠিয়ে দেয়, তাহলেও কিন্তু ভাবনার সাথে সে এতগুলো মাস ছিল, অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট ভাবনার কাছে আছে। দেশে যাওয়ার পরে ভাবনা কিন্তু ওর বাবা মাকে একসার মানে ঠিক রাখবে না, এবং একইভাবে এই ভাবনা কিন্তু তার মেয়ে বন্যার কাছেও বলে দেবে যে তোর জামার সাথে এগুলো করছে। তার মানে বন্যার সংসারটাও কিন্তু ভেঙে যাবে, মানে তাহের এবং বন্যার সংসারটাও ভেঙে যাবে। আর যদি এভাবেই রাখতে চায় তাহলে কতদিন? সত্য কোনো দিন চাপা থাকে না, এটা একদিন মানে প্রকাশ পাবে। তবে যেদিন প্রকাশ পাবে ওদিন তাহেরের কী অবস্থা হবে। আমি সত্যিকার অর্থে এই গল্পটা শোনার পরে তারই কী বলবো, আমি কোনো সঠিক সমাধান খুঁজে পাচ্ছি না, যার জন্য আপনাদের দ্বারস্থ হলাম। এবং আল্লাহর পবিত্র নগরী সৌদি আরব, এই রকম একটা পবিত্র জায়গাতে উনি এরকম একটা কাজ করে বেড়াইতেছে, এটাও ওনার জন্য প্রচুর পরিমাণের পাপের শামিল। আমরা অনেকেই শুনেছি, আমরাও হয়তো ওনার পাপের ভাগিদার হয়ে গেছি, কিন্তু তারপরে আমরা তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে আবু তাহের ভাইকে একটা সঠিক পথ দেখে, উনি যাতে সঠিক পথে যেতে পারে। এবং আপনারা যারা গল্পটা শুনেছেন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে, আপনাদের কমেন্টের মাধ্যমে তাহের ভাইকে একটু আলোচনা করবেন। আমি আসলে এই ঠিক ওনার গল্পটা নিয়ে আমি খুব টেনশন করতেছিলাম যে আমি আসলে ওনাকে কী সিদ্ধান্ত দিব, যে আমি ওনাকে কী করতে বলবো। আমি যদি ওনাকে বলি যে আপনার বউকে ছেড়ে দেন, তাহলে শাশুড়ির সাথে থাকবে, এটাও তো একটা সময় ওনার গ্রামের মানুষ জানবে বা লোকে জানবে। আর সে কিন্তু তার বউকে ছাড়ার জন্য রাজি না, সে তার বউকে কোনোভাবেই ছাড়বে না। এখন সে শাশুড়িকে একটা লাইন করতে যাচ্ছে, শাশুড়িকে কী করলে সে সব কিছু থেকে বাঁচতে পারবে, সেটা যদি আপনারা পারেন কমেন্ট বক্সে লিখবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।